সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। সমসাময়িক রাজনীতি, ভূ রাজনীতি বিষয়ে আমরা কথা বলতে চাই। চারজন অতিথি আমাদের সঙ্গে এরই মধ্যে স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমার ডান দিকে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন। এরপর রয়েছেন সাংবাদিক আকবর হোসেন। আমার বাদিকে রয়েছেন রুহিন হোসেন প্রিন্স, যিনি সিপিবির সাবেক সাধারণ সম্পাদক। সবশেষ রয়েছেন মেজর অবসরপ্রাপ্ত ডেলিজ খান, সাংগঠনিক সম্পাদক ও মুখপাত্র জনতার দল, এবং তিনি নিরাপত্তা বিশ্লেষক। আপনাদের চারজনকেই আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। সাংবাদিক আকবর হোসেন, আপনাকে দিয়ে শুরু করতে চাচ্ছি। একটি সংবাদ যেটি আজকের দিনের হেডলাইন হয়েছে, আলোচিত সংবাদ, শেখ হাসিনার পর আসাদুজ্জামান খান কামালকে ফেরাতে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। সেই চিঠির সঙ্গে তার মৃত্যুদণ্ডের যে রায়, সে রায়ের কপিও দেওয়া হয়েছে। আপনার কাছে আমার প্রশ্ন, সাংবাদিকতার আপনার বর্ণাঢ্য অভিজ্ঞতা, এই জাতীয় ক্ষেত্রে যাদেরকে এই চিঠিটা দেওয়া হয়েছে তারা কি রেসপন্স করতে বাধ্য কিনা, বা বর্তমান বাস্তবতায় তারা রেসপন্স করবে কিনা? বাংলাদেশ ভারত যে বন্দি বিনিময় যে চুক্তিটা আছে, এক্সট্রাডিশন ট্রিটি 11 পাতার, যেটা 2013 সালে সিগনেচার করা হয়েছিল, বাংলাদেশের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর এটা সাইন করেছিলেন। এটা আপনি ইন্ডিয়ান এক্সটার্নাল মিনিস্ট্রির যে ওয়েবসাইট, সেখানে গেলেও পাবেন। তো সেটা যদি আপনি পুঙ্খানুপুঙ্খভাবে পড়েন, তাহলে বাংলাদেশ যে চিঠিটা দিয়েছে, এই চিঠি অনুযায়ী তারা রেসপন্স করতে বাধ্য। কারণ এখানে বলা আছে, আপনি যখন কাউকে ফেরত চাইবেন, তার নির্দিষ্ট কিছু তথ্য তাদেরকে দিতে হবে। সেটা ইন্ডিয়ার কেউ যদি বাংলাদেশে থাকে তাদেরকেও দিতে হবে, বাংলাদেশের কেউ ইন্ডিয়াতে থাকলে তাদেরকেও দিতে হবে। সেটা কীরকম? প্রথমত, ওনার কী ধরনের সেন্টেন্স এখানে হয়েছে, উনি কী ধরনের সাজা পেয়েছেন, কোন কোর্ট ওনাকে সাজা দিয়েছে, ওনার আইডেন্টিটি কী, এই ধরনের একটা ফর্ম আছে আর কি, ওগুলো দিতে হবে। তো আমার মনে হয় যে বাংলাদেশ গভর্নমেন্ট ওই অনুযায়ী যেটা করেছেন, ঠিকই করেছেন। এখন আসি আপনার প্রশ্নের পরের ধাপে, যে এরপর কি। হ্যাঁ, তারা হয়তো একটা রেসপন্স দিবেন যে আমরা দেখছি। এখন তারা এই রেসপন্স দিয়েও দীর্ঘদিন তারা ধরে রাখতে পারেন, আমরা দেখছি, দেখবো, আমরা স্ক্রুটিনি করছি, এটা অনেক সময় যেতে পারে, খুঁজে দেখছি। হ্যাঁ, খুঁজে দেখছি। আবার চাইলে তারা এটা খুব কুইক রেসপন্সও করতে পারেন যে হ্যাঁ, কারণ আসাদুজ্জামান খান তো আর বাংলাদেশের একেবারে কোনো গ্রামের অপরিচিত কোনো ব্যক্তি নন। তারা তো বাংলাদেশ থেকে একটা নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে ওখানে গিয়ে আশ্রয় নিয়েছে, এবং ভারত সরকার এটা স্বীকারও করেছে যে তারা তাদের সুপারভিশনে আছে, শেখ হাসিনা সহ। এবং এমনও না যে আসাদুজ্জামান খানকে ওখানে ইন্ডিয়ান সরকারের খুঁজে বের করতে হবে, তাও না। তো এখন এখানে যে এক্সট্রাডিশন ট্রিটি যেটা আছে, এখানে কয়েকটা ব্যাপার বলা আছে যে কেন মানে চাইলে উভয় দেশ না করতে পারে, প্রত্যাখ্যান করতে পারে যে না, আমি দিব না। এর মধ্যে একটা বড় রিজন হচ্ছে, সংশ্লিষ্ট দেশ যদি মনে করে যে মামলায় তার সাজা হয়েছে বা তার বিরুদ্ধে যে অভিযোগ, এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আর ইটস এ ভেগ টার্ম। এখন বাংলাদেশের যে জুলাইয়ের এই যে অভ্যুত্থান, এটাকে যদি আপনি মনে করেন যে এটাকে আপনি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে দেখবেন, দেখতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই, এটা অন্য কেউ দেখতে পারবে। কিন্তু একই সঙ্গে এই জুলাই অভ্যুত্থানে তো ব্যাপক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটা জাতিসংঘের রিপোর্টও এসেছে, বাংলাদেশের আমরা যেগুলো পুলিশ রিপোর্টে দেখছি সেখানেও এসেছে। সুতরাং ওই অর্থে এটাকে অস্বীকার করার কোনো উপায়ও নাই। এখন ব্যাপার হচ্ছে ভয়েস রেকর্ডও আছে। হ্যাঁ, ভয়েস রেকর্ডও আছে। এগুলো ফরেন্সিক রিপোর্টের মাধ্যমে এগুলো আমার ধারণা যে প্রমাণিতও হয়েছে, যেগুলো আইসিটিতে যেগুলো আদালতের রায় হয়েছে। এখন দেখার বিষয় হচ্ছে যে ভারত কিভাবে এটাকে রেসপন্ড করবে। অ্যাজ ফার অ্যাজ উই ক্যান আন্ডারস্ট্যান্ড, যে বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্কটা শুরুর দিকে যেরকম একটা হাইপ তোলা হয়েছিল, যে বাংলাদেশের যারা ইসলামপন্থী দলগুলো বা নতুন এনসিপি বা জামায়াত ইসলামী, যে বিএনপি মনে হয় ভারতের পকেটে ঢুকে গেছে। বাস্তবতা কিন্তু ওইটা না। বিএনপির সঙ্গে ভারতের এখনও অনেক বোঝাপড়ার বাকি আছে ডিপ্লোম্যাটিকভাবে, এবং এই বোঝাপড়াগুলো যে শেষ পর্যন্ত মানে ভারত বাংলাদেশকে, এই নতুন সরকারকে, এই পরিবর্তিত বাস্তবতাকে কিভাবে তারা দেখতে চায়, এটা একটা বড় বিষয়। এবং বিএনপির সঙ্গে তারা, এই সরকারের সঙ্গে তারা ফুললি কোঅপারেট করবে কিনা, সেটাও বিষয়। আমার বিশ্বাস যে তারা হয়তো করতে চাইবে, কারণ তাদের হাতে আর অপশন নেই। ব্যাপারটা এরকম না যে বিএনপিকে ভারত খুব পছন্দ করে, না। ভারতের হাতে যদি 20টা অপশন থাকে, বিএনপি 20 নাম্বার অপশন, কিন্তু এখন আর বাকি 19টা অপশন নাই, কিছু করার নেই। এবং সেই সিগন্যাল তো ইন্ডিয়া দিয়েছে যখন বাংলাদেশের 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেলেন, এস জয়শঙ্কর তিনি এখানে এসে শোক বার্তা দিয়ে গেছেন। দ্যাট ওয়াজ এ সিগন্যাল যে আমরা চাই
যে আমরা আপনাদের সঙ্গে আমরা কাজ করবো, খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই। আমরাও চাই যে বাংলাদেশে যখন যে সরকার আসবে জনগণের ভোটের ভিত্তিতে ভারত তাদের সঙ্গে কাজ করুক। সুতরাং বিএনপির এখানে অবস্থানটা যতদূর আমরা বুঝতে পারছি, বিএনপিও খুব, এই সরকার খুব অ্যাডামেন্ট থাকবে যে যাদেরকে আমরা ফিরিয়ে আনার কথা বলছি তাদেরকে তারা ফিরিয়ে আনতে চাইবে। তবে শেষ বিচারে রাজনীতি এটাকে কোন দিকে নিয়ে যাবে বা বিএনপি সরকার কতটুকু কনসেশন দিতে চাইবে, ভারতের সঙ্গে বোঝাপড়াটা কি হবে, ওইটা একটা বড় প্রশ্ন হিসাবে থাকবে সামনের দিনগুলোতে। শুধু চিঠি দিয়ে কাজ হবে না। ডেলিজ খান, আপনার কাছে আসতে চাই, যেটি আকবর হোসেন সঠিক ব্যাখ্যাই করছিলেন। তো ভারতের পার্লামেন্টে কিন্তু এই বিষয়টি আলোচনায় এসেছে, তারা কোন প্রেক্ষাপটে তাদেরকে আশ্রয় দিয়েছে, কি হয়েছে না বিস্তারিত বলেছে। সেই প্রেক্ষাপটে এখন যখন আবার চিঠি দেয়া দিয়ে হয়, তাহলে কি মানে আসলে কি তারা তো আশ্রয় দিয়েছে, তা বুঝেই আশ্রয় দিয়েছে, তারা তো ফেরত দেওয়ার জন্য দেয়নি, অন্য কোনো প্রক্রিয়া আছে কিনা? ধন্যবাদ। ভারত ঐতিহাসিকভাবে বাংলাদেশের সন্ত্রাসী এবং রাজবন্দী এবং রাজনৈতিক অপকর্মকারী যারা, তাদের আশ্রয়স্থল। এটা আপনি ইতিহাস যদি দেখেন তাহলে দেখবেন। এই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খুনি 45 বছর পরে ধরা পড়লো, কোথায় ছিল? ভারতে। হাদির খুনি কোথায় আছে? ভারতে। বাংলাদেশের খুনি শেখ হাসিনা এই মুহূর্তে কোথায় আছে? ভারতে। তো ভারত এ ব্যাপারে প্রশ্রয় দেয়, এবং যেহেতু বড় রাষ্ট্র, সুতরাং ভারতের আলটিমেট টার্গেট যেটা, সেটা হচ্ছে বাংলাদেশে একটা উষুম গণতন্ত্র প্রতিষ্ঠিত রাখা, যেই গণতন্ত্র তার জন্য ম্যানেজেবল, যেই গণতান্ত্রিক পদ্ধতিতে ম্যাক্সিমাম মেম্বার অফ দ্য পার্লামেন্টকে সে পারচেস করতে পারবে, সে হানি ট্র্যাপ করতে পারবে। কথিত আছে যে হুসাইন মোহাম্মদ এরশাদ যখন 75-এ শেখ মুজিবুর মারা যায়, তখন তিনি ভারতে এনডিসি করছিলেন, এবং এনডিসি যখন উনি করছিলেন তখন নায়িকা রেখাকে দ্বারা তাকে হানি ট্র্যাপ করা হয়েছিল, এবং তখন থেকে প্রিপারেশন ছিল জিয়াউর রহমান হত্যার পরে তাকে প্লেস করা হবে। আপনি দেখেন জিয়াউর রহমান মারা গেছে, আপনি প্রশ্ন করলে দেখবেন অনেকেই বলতে পারবে জিয়াউর রহমানকে কে হত্যা করেছে, কিন্তু জিয়াউর রহমানকে কেন হত্যা করা হয়েছে এটার কংক্রিট আনসার খুব কম লোক দিতে পারবে। ঠিক আছে? একই রকমভাবে আপনি দেখবেন ওই যে পিলখানায় যে হত্যাকাণ্ডটা হয়েছে, কারা হত্যা করছে অনেকটা জানা গেছে, কিন্তু কেন হঠাৎ করে 57 জন অফিসারকে কেন হত্যা করতে হইল? ডাল ভাত কর্মসূচির জন্য 57 জন অফিসার মারা লাগে না, রাইট? মানে শেখ হাসিনার কাছে 12 জন ডিডি গেল, উনি জিজ্ঞেস করতে ভুলে গেলেন যে আপনারা যে আমার এখানে আসছেন, শাকলি সাহেব কোথায়, একটু ফোনে পেলাম তো, আমি একটু কথা বলি। অথবা আপনারা 12 জন যে এখন আমার এখান থেকে আবার পিলখানা ব্যাক করবেন, 12টা অফিসার ছেড়ে দেন। এই নেগোসিয়েশন কি শিখাইতে হয়? তো এই জন্য আমি বললাম যে ভারত এই যে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, এটা অত্যন্ত পরিকল্পিতভাবে, ইচ্ছাকৃতভাবে দেয়। প্রিয়াঙ্কা গান্ধী মুখ ফসকে বলে ফেলছে, কিন্তু এটাকে আমরা জানতাম না। এখন সমস্যা হচ্ছে যে আপনি দেখবেন যে অসমাপ্ত আত্মজীবনী নামের একটা বই আছে না শেখ মুজিবুর রহমানের, এটা ঘরে ঘরে পৌঁছায় দেওয়া হয়েছিল, কিন্তু জিয়াউর রহমানের নামের একটা বই আমি যখন আর্মিতে ছিলাম, আমি স্টেশন লাইব্রেরিতে খুঁজে পাইতাম না। ঠিক আছে? এটা নিয়ে খোঁজ বেশি করলে, মানে লাইব্রেরিয়ানকে যদি জিজ্ঞেস করতাম যে লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে ভালো কোনো বই আছে কিনা, এইটা রিপোর্ট চলে যেত যে উনি তো জিয়াউর রহমানের নামে বই খুঁজতেছে। জিয়াউর রহমানের মানে রেবেন সানগ্লাস আর্মিতে ইউজ করা মোটামুটি নিষিদ্ধ হয়ে গেছিল, কারণ ওটা জিয়া ইউজ করতো, রাইট? তো এখন ভারত যে কাজগুলো করছে এগুলো অত্যন্ত পরিকল্পিতভাবে এবং স্টেপ বাই স্টেপ করছে। কেন করছে? কারণ বাংলাদেশকে আক্রমণ করা তার জন্য অর্থনৈতিকভাবে লাভজনক না, এটার কোনো লাভ হবে না, এটা আন্তর্জাতিক সমর্থনও পাবে না। কিন্তু বাংলাদেশে যদি সে একটা অনুকূল রাজনৈতিক পরিস্থিতি রাখতে পারে, যেখানে বাংলাদেশের পলিটিশিয়ানদেরকে, কালচারাল ফ্রন্টে যারা আছে, ফিফথ কলামিস্ট যারা আছে, এদেরকে দিয়ে বাংলাদেশের ন্যারেটিভ সে কন্ট্রোল করতে পারবে, ইন ফেভার অফ ইন্ডিয়া রাখতে পারবে। আপনি দেখেন বাংলাদেশের উত্তর থেকে দক্ষিণে যে সকল রাস্তা আছে, এগুলো ভারতের খুব অপছন্দের রাস্তা। যেই সকল রাস্তা পূর্ব থেকে পশ্চিম, এটা ভারতের খুব প্রিয় রাস্তা, কারণ এটা আগরতলা টু কলকাতার সংযোগ সহযোগিতা করে। কারণ আগরতলা থেকে কলকাতা 1400 কিলোমিটার ক্রস করে আসতে হয়, বাট বাংলাদেশের পেটের ভেতর দিয়ে যদি আড়াআড়ি যাওয়া যায় তাহলে 550 কিলোমিটার। সুতরাং ভারত এই মুহূর্তে শুধুমাত্র শেখ হাসিনা তো নয়,
শেখ হাসিনার সাথে সাথে শেখ হাসিনার ক্যাবিনেটের যে সকল শক্তিশালী মন্ত্রী ছিল, ওই যে ভাই যেটা বললো, আপনি যে প্রশ্ন করলেন যে চিঠি নিয়ে কথা হচ্ছে, এরকম শক্তিশালী মন্ত্রী, তার পুলিশ প্রধান, তার গোয়েন্দা বাহিনীর প্রধান, তার নিরাপত্তা উপদেষ্টা, প্রতিরক্ষা উপদেষ্টা, সবাই এখন কোথায়? সবাই তো ভারতেই আছে, এবং ভারত তাদেরকে অ্যাসেট হিসেবে রাখছে। কেন রাখছে? কারণ এই রকম হাই ভ্যালু লোকজন, তাদের ভেতরে রাষ্ট্রের প্রতিটা নহদর্পণ তথ্য আছে। এইটা যদি তার হাতে থাকে তাহলে তো আর কিছু লাগে না। হ্যাঁ, এখন সে ছাড়বে। কাকে ছাড়বে? যার পেটের ভেতর থেকে, মাথার ভেতর থেকে সব নিংড়ে বের করা হয়ে গেছে, যে অপ্রয়োজনীয়। যেমন ৪৫ বছর লুকায়িত থাকার পরে এখন মেজর মুজাফফর অপ্রয়োজনীয় হয়ে গেছে, এখন তাকে ছেড়ে দেওয়া যায়। তো এই কারণে আপনি যে প্রশ্ন আকবর ভাইকেও জিজ্ঞেস করছেন যে চিঠিপত্রে বাধ্যবাধকতা থাকবে, ঠিক আছে, কিন্তু মানবে কি না এটা আসলে রাষ্ট্র হিসেবে ভারতের উপরে নির্ভর করছে। ঠিক, রাজনৈতিক একটা বড় ব্যাপার এখানে কাজ করছে এবং রয়েছে। সে বিষয়টি নিয়ে ক্ষমতাসীন দলের সদস্য ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনার কাছ থেকে জানতে চাইব। রাজনীতি রাজনীতি কোনটার মধ্যে না থাকে? ব্যবসার মধ্যে রাজনীতি থাকে, সব কিছুর মধ্যে রাজনীতি থাকে। এবং এটা রাজনৈতিক একটা দেশের সাথে তো অবশ্যই তার ইন্টারনাল পলিটিক্স যেমন থাকবে, অফকোর্স তার ইন্টারন্যাশনাল পলিটিক্স। বলছিলেন সেই ব্যালেন্সের কথাটা। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, হ্যাঁ, একটা গভর্নমেন্টের পক্ষে এটা তো মানে খুব রাইট ডিসিশন না যে আপনি একবার যুদ্ধ পরিস্থিতির মতো পরিস্থিতি তৈরি করে রাখা, তাই না? যতটা সম্ভব কূটনৈতিকভাবে সম্পর্ক রক্ষা করতে হবে। আমাদের প্রাইম মিনিস্টার যে কথাটা একেবারে গোড়া থেকেই বলছিলাম, প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার বহুত আগে থেকে, ইন্টারভিউটা তো আপনি বোধহয় নিয়েছিলেন বোধহয় নাকি? না, আমি নেই, ওই যে আমি তখন ছিলাম না। না, সরি, আপনি তো তখন দায়িত্বে না, আপনি তো তখন দেশের দায়িত্বে, গুরুত্বপূর্ণ দায়িত্বে তখন। তো বিবিসির সাথে একটা ইন্টারভিউতে মানে তিনি বলেছিলেন যে তিনি তার সরকার, মানে তার নীতিটা হবে সবার আগে বাংলাদেশ। তো সবার আগে বাংলাদেশ যখন একটা নেতার বা একটা সরকার প্রধানের যখন নীতিতে পরিণত হয়, তখন কিন্তু ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কম্প্রোমাইজ মেনি থিংস। একেবারেই ডিফিকাল্ট আমি বলতে চাই। এবং বিএনপি যে দলটি আমরা করি, আমাদের দলের ফাউন্ডার, আমাদের পার্টি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি বাংলাদেশে একটা নতুন গতিমুখ তৈরি করে দিয়েছিলেন না? বাংলাদেশের মানুষের আত্মপরিচয়টা তিনি উন্মোচিত করেছিলেন না? ভাষায় তো আমরা, ধরুন আমাদের কথা বাদ দেন, বহু দেশ কি পৃথিবীতে নাই যারা ইংরেজিতে কথা বলেন? জাতীয় সঙ্গীত তাদের ইংরেজি, গান, নাটক, সিনেমা ইংরেজিতেই হয়, তারা কি সবাই ইংলিশ? পৃথিবীর বহু দেশের মানুষ, যদি আমি এইভাবে বলি, মানে ঠিক অপোজিটে আসছি, যে যারা অনেকগুলো মানে সিমিলারিটিস, লাইক মনে করেন এক প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, মানে মনে করেন উনি শেষ নবী, যারা মনে করেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যারা মনে করেন যে পবিত্র কোরআন হচ্ছে ঐশী গ্রন্থ, এটা আল্লাহর তরফ থেকে আসে, এটা লৌহ মাহফুজের সংরক্ষিত, মানে বিলিভার্স, তারা আরবিও জানেন না, আরবি ভাষা কথা বলেন, কোরআন তাদের হলি বুক গ্রহণ করেন, তাদের সবার জাতীয়তা কি আপনার কি বলে মুসলিম, ইসলামিক না। তারা কেউ সৌদি আরবিয়ান, কেউ কুয়েতি, কেউ কাতারি, কেউ ইজিপশিয়ান, কেউ মরক্কান, কেউ তানজানিয়ান, নানান জাতি, ইভেন বাংলাদেশি, পাকিস্তান ইত্যাদি ইত্যাদি, ইভেন ভারত, একেবারে গোড়ার দেশে চলে আসি, ভারতে নানা ভাষাভাষীর মানুষ আছে, নানা বর্ণের মানুষ আছে। ভারতের একজন প্রধানমন্ত্রী ছিলেন কিছুদিনের জন্য, 8-10 মাসের জন্য ছিলেন মিস্টার দেবগৌড়া সাহেব তো হিন্দি জানতেন না, এবং উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার পরে মানে তিনি হিন্দির শিক্ষক রেখেছিলেন হিন্দি বোঝার জন্য, কারণ তাকে তো কমিউনিকেট করতে হয়। তাহলে দেখা গেল যে ইন্ডিয়ানরা, এই বাংলাভাষী, কেরালার লোকেরা, নানান মারাঠার লোকেরা, নানান দেশে তাদের একটা আইডেন্টিটি, তারা কি ইন্ডিয়ান। আমাদের পাসপোর্টে ছিল বাঙালি, অফকোর্স আমরা ভাষা বাঙালি, আনডাউটেডলি, ধর্ম মুসলমান, আনডাউটেডলি, কিন্তু আমাদের একটা জাতীয়তার পরিচয় থাকতে হবে। যেভাবে ভারতের লোকেরা ভারতীয়, যেভাবে নানা ইংরেজি ভাষার লোকেরা, কেউ ব্রিটিশ, কেউ অস্ট্রেলিয়ান, কেউ নিউজিল্যান্ডার, কেউ কানাডিয়ান, কেউ আমেরিকান, একইভাবে আমার মানে যেভাবে ভারতের লোকেরা সব ভারতীয়, একইভাবে আমি বাংলাদেশি। এই যে পরিচয়টা উন্মোচিত করে দিলেন, জানিয়ে দিলেন, সেটা আমার নেতা জিয়াউর রহমান। এবং আলটিমেটলি জিয়াউর রহমানের এই বাংলাদেশি আইডেন্টিটিটাকে
শেখ হাসিনা অনেক অপছন্দ করতেন জিয়াউর রহমান, তুচ্ছ তাচ্ছিল্য নানান কথা বলতেন, কিন্তু এই আইডেন্টিটিটা গ্রহণ করে পাসপোর্টে তাকে লিখে পৃথিবীর বহু দেশ ট্রাভেল করতে হয়েছে। দ্যাট ওয়াজ দ্য রিয়েলিটি। সো এক একজন নেতা এক একটা মানে গতিমুখ বদলে দেয়। প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের পরিচয়ের গতিমুখ বদলে দিয়েছিলেন। এই দেশটা যে স্বাধীন, এই দেশটা যে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জন করা একটা দেশ, এটা বর্তমান সরকারের এটা গতিমুখ দান কোন দিকে? দক্ষিণার দেশ বর্তমান না। সরকারের গতিমুখটা কোন দিকে? ইয়েস, ওই যে সবার আগে বাংলাদেশ, এখানে কোনো কম্প্রোমাইজ নেই। যেমন দেখবেন ইন্ডিয়ার তরফ থেকে একটা প্রায় রিসেন্টলি একটা তারা একটা শব্দ বেছে নিয়ে ব্যবহার করছে, কি বলে, অন্তর্ভুক্তি রাজনীতি, অন্তর্ভুক্তি সমাজ, ইংরেজিতে ইনক্লুসিভ বলে। এই ইনক্লুসিভ শব্দটা ভারতীয় কূটনীতির ডিকশনারিতে বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। উনি একটা কথা বলেছেন, ডেলিস খান খুব ভালো বলছেন, খুব মুগ্ধ হয়ে শুনছিলাম তার কথা, ভালো বলেন তিনি। আর আকবর দ্য গ্রেট, আমি তার ভীষণ ফ্যান। তো ঠিকই আছে। তো উনি বলছেন কুসুম কুসুম গণতন্ত্র। আমি তো উনি একটু মানে কি বলে আর কি একটু একটু পজিটিভলি বলেছেন। আসলে কি আওয়ামী লীগের আমলে কুসুম গণতন্ত্রটাও ছিল, কিছুই গণতন্ত্র কিছু ছিল, ওটা তো মাফিয়া তন্ত্র ছিল। বিএনপির অনেক লোকেরা, অন্যান্য রাজনৈতিক দলের লোকেরা একটা শব্দ মানে অতি মাত্রায় ব্যবহার করছে, সেটা হচ্ছে ফ্যাসিস্ট। ফ্যাসিবাদ। হাসিনা কি ফ্যাসিস্ট ছিল? হাসিনা তো মাফিয়া ছিল। আর ফ্যাসিস্টের তো একটা ক্যারেক্টারিস্টিক থাকে। ইতালির মুসোলিনি ফ্যাসিস্ট ছিলেন, কিন্তু দেশের লক্ষ লক্ষ কোটি টাকা কি তিনি বিদেশে পাচার করে দিতেন? হিটলার ফ্যাসিস্ট ছিলেন। হিটলার চাইতেন তার দেশের পায়ের নিচে সব দেশ থাকবে। জার্মান কথা একটা সিনেমা দিল, জার্মান 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 বলে 3 বার তিনি মানে উচ্চারণ করেছেন গর্বের সাথে। তিনি ফ্যাসিস্ট ছিলেন, কিন্তু তার জাতীয় স্বার্থকে তিনি কোনোদিন ইউরোপের অন্য কোনো দেশের কাছে বিসর্জন দেন নাই। ক্লিয়ার? জি। তো এখন আমার বক্তব্যটা হচ্ছে এইটা, হাসিনা ওয়াজ নট এ ফ্যাসিস্ট, শি ওয়াজ মাফিয়া। দেশে একটা মাফিয়া তন্ত্র ছিল, এখানে কোনো কুসুম গণতন্ত্র থাকার তো কোনো কারণ নাই। প্রতিষ্ঠানগুলো শক্তিশালী না হলে গণতন্ত্র কুসুম কুসুম থাকে বটে, যদি আমার আর্মির মতো না চলে, পুলিশের মতো না চলে, মিডিয়ার মতো যদি না চলে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যদি প্রপারলি মানে 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 দলবাজ কানা হয়ে যায়, তাই না, মানে এবং পঙ্গু হয়ে যায়, অপদার্থ হয়ে যায়, তখন কি হয়, তখন শাসক দলরা একটু গণতন্ত্রের কুসুম কুসুম গণতন্ত্র দেয়। কিন্তু আমাদের দেশে আমি আরেকটু বলবো, 2 সেকেন্ডে বলে দেবো, 1 সেকেন্ড তো হয় না। সেটা হচ্ছে যে 5ই জুলাইতে বাংলাদেশের লড়াকু মানুষ যে বাংলাদেশের নতুন গতিমুখ, নতুন পরিচয়ের যে ব্যবস্থাটা করে দিল, যে উই আর বাংলাদেশিজ, তাদের কাছে তারা কুসুম কুসুম গণতন্ত্র চায় না এবং পছন্দ করবে না। এখানে স্রেফ গণতন্ত্র দিতে হবে এবং রাষ্ট্রটাকে গণতান্ত্রিক রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র তারা চাইবে। তো বিষয়টা রিপন ভাই নিয়ে আসছেন সামনে, প্রিন্স, এই যে অন্তর্ভুক্তির রাজনীতি, ইনক্লুসিভ পলিটিক্স, এটা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা হচ্ছে। এটা আসলে একটু বুঝতে চাই আপনার কাছ থেকে। না, ধন্যবাদ আপনাকে। না, আমি যদি বুঝে থাকি উনি অন্তর্ভুক্তির রাজনীতি, সেটা তো একটা অভ্যন্তরীণ বিষয় থাকে, কিন্তু এখন আলোচনা করছে যে ভারতীয়রা কি চায়। আমাদের দেশের ব্যাপারে তার আমি যদি বুঝে কথাটা থাকি প্রেসক্রাইব করে যে তারা আগে যেভাবে বলতো, যেটা করতো, সাম্প্রতিক সময়ে তারা এই কথাটা বলছে। এমনকি যে জিনিসটাকে আরও সহজে যদি বোধগম্য ভাষায় বলা যায়, যে হয়তো তারা ওই যে বলে যে এক ঝুড়িতে ডিম রাখতে, এখন এক ঝুড়িতে ডিম রাখবে না। এটা বাস্তব, মানে তারা এটা বলেছে, কিন্তু সেইটা ওইটা বলা হিসাবেই ধরা উচিত। আমি যদি আমার দেশটাকে প্রধান বিবেচনা করি, দেশের মানুষ বিবেচনা করি, সেইটাকে প্রধান বিবেচনা করা উচিত। এই কারণে আরও আমরা মনে করি যে ভূরাজনৈতিক কারণে শুধু ভারত আধিপত্য বিস্তার করবে, ভারত অতীতে করেছে, ওই জায়গায় থেমে গেলে এটা খুবই ভুল হবে। কারণ মনে রাখতে হবে, ভূরাজনৈতিক কারণে আমেরিকা সহ অন্যরা ভূরাজনৈতিক কারণে এখানে নানা ধরনের ঘটনা ঘটাইতে চাইবে, এবং এগুলো অনেক সময় এই ভূরাজনৈতিক কারণে আমাদের মতো দেশগুলোর উপরে প্রভাব বিস্তার করার জন্যে তাদের পারস্পরিক বোঝাপড়া, এগুলো আমাদের হিসাবের মধ্যে রাখতে হবে যদি আমরা আমাদের স্বার্থের বিবেচনা করতে চাই। এইটা হচ্ছে একেবারে খুব ছোট্ট সহজ কথা। এখন আমি যদি বুঝে থাকি যে যেহেতু ভারত নিয়ে কথা হচ্ছে, এবং আজকে কথার প্রধান বিষয় হচ্ছে যে ওই যে বন্ধি বিনিময় বলি আর ফেরত আনা বলি, আমি যেটা এখানে আকবর হোসেন যেটা বলেছেন উনি তো যথার্থই বলেছেন। আমি একটা পয়েন্ট খালি একটু বুঝতে চাই না, এটা বাস্তব কথা, এটা যে যাই কথা বলি, আলটিমেটলি
ভারত তার সরকার রাজনৈতিকভাবে কি সিদ্ধান্ত নিচ্ছে তার উপর এটা নির্ভর করবে। নাহলে যে বললেন জুলাই দেওয়া তো কোনো বিষয় না। তারপর যেমন আমার মনে হচ্ছিল, আমি ঠিক জানিও না যে উনি ওইখানে আছেন কিসের, উনি কি কোনো অ্যাসাইলাম নিয়ে না কোনো ভিসা নিয়ে? স্টেট গেস্ট হিসেবে আছেন। আমি এটার কথা বলছি, আমি জানি না স্টেট গেস্ট কিনা। ওই যে স্বরাষ্ট্রমন্ত্রীর কথা বল, উনি কি স্টেট গেস্ট আমি জানি না, ওনারটা তো জানি। শেখ হাসিনা। আমি শেখ হাসিনা আলোচনা তো আজকে হচ্ছে অন্যটা নিয়ে, এই জন্য আমি ওইটা বলছি যে তারটা তো মানে আমরা জানি না। এখন সেটা কিন্তু যাই হোক, আমি জানি না বলে আমরা তো থামার জন্য বলছেন, আমি যাই হোক না, এখন এটা অ্যাকচুয়ালি নির্ভর করবে রাজনৈতিক সিদ্ধান্তের উপরে। এখন সেই রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবে নির্ভর করবে এই যে ভূরাজনৈতিক পরিস্থিতির যে বিষয়গুলো, সেইটার উপরেই নির্ভর করবে। তবে আমি মনে করি যে আমাদের মতো দেশকে আরও দৃঢ়ভাবে আমাদের নিজস্ব স্বার্থ সংরক্ষণটাকে যদি আমরা বিবেচনা করি, তাহলে পৃথিবীর অনেক দেশ তারাও তাদের স্বার্থে হয়তো আগে যে জায়গায় ছিল সেইখানে না থেকে হলেও হয়তোবা, আমি হয়তোবা শব্দটা ব্যবহার করছি, যে তাদের স্বার্থে হইল কিছুটা হইল, তারা কিছুটা লোক দেখানো, মুখ দেখানো, যাই বললে এখন এটা করতে বাধ্য হবে। সেই জায়গায় দৃঢ় থাকা দরকার বলে আমার কাছে মনে হয়। এখন যদি বলেন যে ভারত আর আমরা যে কথা বলছি, আমি একটু আগে যে ভূরাজনৈতিক কথা বললাম, এখানে ধরেন একটা অন্যতম বলক খেলোয়াড় তো আমেরিকা, তাকে একটা বিট করতে হবে ভূরাজনীতি করে চীন, অন্যান্য বিষয়, এবং সেই সমীকরণে তার সাথে তো ভারতের একটা সম্পর্ক আবার গড়ে তোলার জায়গায় যাবে। আবার এখন চিন্তা হয় যে এখন যখন চীন নানাভাবে মায়ানমার সহ আবার বাংলাদেশ করিডোর অন্য কথা বলছে, যেখানে আবার ভারত নাই, সেক্ষেত্রে আমেরিকান অন্য ডোমিনেশনের কারণে চীনও যদি ভারতের সাথে তার সম্পর্ক উন্নয়ন অন্য জায়গায় যায়, তাহলে তখন বাংলাদেশের সাথে ভারতের পজিশন কি হবে? সুতরাং ভারতের সাথে তার সরকারের অবস্থান শুধুমাত্র এখনকার ভূ রাজনৈতিক পরিস্থিতিতে একক দেশের উপরে নির্ভর করছে এমনটি আমার মনে হয় না। কিন্তু আমি এই জায়গাটাই থাকতে চাই, আমার দেশ, আমার স্বার্থ, আমার জনগণ, সেইটাকে আফোল্ড করে আমার পুরো দেশের জনগণকে একটা ঐক্যবদ্ধভাবে জায়গাটা রাখতে হবে। এইখানে যাকে আমরা আমাদের আদালত, কোশ্চেন থাকলে আদালতে ফয়সালা হবে, আমি সেই পয়েন্ট নিয়ে কথা তুললাম না, যাতে করে এখানে ফেরত আনা যায় সেই ব্যবস্থা যা করা সেটা করতে হবে। কিন্তু রাজনৈতিকভাবে আমরা যদি ওই যে অন্তর্ভুক্তি শব্দটা ওরাই বলেছে সেই অনুযায়ী নিলাম, এইগুলো করতে হয় বা কিছু, তাহলে ভারতের সাথে আমাদের অভিন্ন অন্যান্য যে সমস্যা আছে সেই সমস্যাগুলোর দিকেও সমভাবে নজর দিতে হবে। সেইখানে যদি কতকগুলো জায়গায় আমরা সমাধানের জায়গায় যেতে পারি, তখন এর মধ্য দিয়ে কিন্তু অন্য সমাধানের জায়গাটাও মানে কি বলবো যে পথ বেরোবে। সুতরাং আপনি শুধু একটা পিসমিল সলিউশনের মধ্যে এটা আছে আমার কাছে মনে হয় না। যেমন উদাহরণ দিয়ে বলি, এখন ধরেন এই যে একটা গঙ্গার পানি চুক্তির বিষয়টা দাঁড়াইছে, এবং ভারতের সাথে আমাদের একটা বড় সমস্যা তো সীমান্ত যেমন আছে, আর একটা হচ্ছে যে 54টা নদীর অভিন্ন পানির উৎস, তার সাথে আমাদের এইখানে যে অসম বাণিজ্যর জায়গাটা, মানে এই ধরনের জায়গাগুলো, এমনকি আমাদের আশপাশের নদী তার পলিউশন থেকে শুরু করে অন্য আধিপত্য বিস্তারের জায়গাগুলো, যে জায়গাগুলো আছে, আমাদের তিস্তা তার যে পয়েন্টগুলো আছে পানির ন্যায্য হিস্সা, মানে এই ধরনের জায়গাগুলো তো আমাদের একই সাথে সমান্তরালভাবে, তারা যেহেতু অন্তর্ভুক্তির কথাটা বলছে, ওকে ভালো, তাহলে অন্তর্ভুক্তি করতে গেলে এই জায়গাগুলো আমাদের সমাধানটা কিভাবে করতে হবে, সেইখানে এখানে রাজনৈতিকভাবে এবং কূটনৈতিকভাবে এই পয়েন্টে কি বলবো যে মোকাবেলা করেই, আমি মোকাবেলার ইতিবাচক সেন্সে বলছি যে আমরা যদি আগাতে পারি তাহলে হয়তোবা কিছুটা হইলেও আমরা ইতিবাচক পদক্ষেপ দেখতে পারি, তাই ছাড়া আমি দেখি না। ডেলিস খান, বিরোধীতে আপনার কাছে বলছিলাম যে একটি ভূরাজনীতি নিয়ে কথা হচ্ছিল, তো আমাদের এই যে অঞ্চল ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই অঞ্চলে কিন্তু সামাজিক অস্থিরতার পাশাপাশি রাজনৈতিক অস্থিরতা আমরা লক্ষ্য করছি। বিশেষ করে গতকালকে আপনি দেখবেন ভারতীয় ককরোচ পার্টি, মানে এটা একটা ফান করে তৈরি করা পার্টি, এবং সেই পার্টির প্রতি সাধারণ মানুষের যে বিশেষ করে ইয়ং সমাজের যে অকুণ্ঠ সমর্থন, পুরো বিষয়টা আপনি নিশ্চয়ই গণমাধ্যমে খেয়াল করেছেন। ওদিকে আবার দেখা যাচ্ছে পাকিস্তানে, যদিও বালুচরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন স্বাধীনতার জন্য, সেখানেও একটা পরিস্থিতি হচ্ছে, যদিও সেই সব তথ্য কিন্তু আমরা পাচ্ছি না, আন্তর্জাতিকভাবে বিভিন্ন সেন্সর করা হচ্ছে। বাংলাদেশেও বলা হচ্ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে নতুন সরকার আসার পরে, যে আমাদের এখানে নানা ধরনের সেখান থেকে পুষিয়ে একটা চেষ্টা আমরা দেখেছি স্পষ্টই। আবার আমরা লক্ষ্য করলাম যে বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করছে যে সীমান্তে কাঁটাতারের বেড়াগুলো দেওয়া। আগের থেকেই আমাদের প্রিন্স ভাই বলছিলেন যে অমীমাংসিত বেশ কিছু বিষয় রয়েছে, পানির হিস্সা থেকে শুরু করে সীমান্ত হত্যা এবং বাণিজ্যর যে বিষয়গুলো,
এগুলো রয়েছে। এই তিনটা বিষয় অর্থাৎ আমাদের এই উপমহাদেশের বর্তমান যে পরিস্থিতি, এটা কি খুব ঘোলাটে মনে হচ্ছে কিনা? ধন্যবাদ। আপনি বড় দাগে তিনটা ইস্যু, একটা হচ্ছে বেলুচিস্তান, একটা হচ্ছে ককরোচ পার্টি, আর একটা হচ্ছে সীমান্তে কাঁটাতারের বেড়া। যদি স্পেসিফিক্যালি যাই, বেলুচিস্তানের ব্যাপারটা হচ্ছে যে বেলুচিস্তানের যে সভ্যতা, এটা পৃথিবীর প্রাচীনতম কৃষি সভ্যতার একটা, ৯,০০০ বছরের পুরাতন। ঠিক আছে? সো বেলুচিস্তানের কনফ্লিক্টটা যদি খুব সহজে বলার চেষ্টা করি, বালুচরা আগে থেকেই যেহেতু একটা পুরাতন সভ্যতা, যখন 47 সালে ভারত পাকিস্তান ভাগাভাগি হয়, তখন দে ওয়ার নট রিয়েলি ভেরি হ্যাপি। তারা চাচ্ছিল যে ব্রিটিশ আমলের আগে তাদের যে স্বাধীন সত্তা ছিল, তাদের এক পাশে আফগানিস্তান, এক পাশে ইরান, আর এক পাশে পাকিস্তান। সো দে ওয়ার অলরেডি এ ভেরি স্ট্রং স্টেট, লাইক বাংলাদেশের মতো বাংলা। তো ওরা ওই ডুরান্ট লাইন দিয়ে যে সীমানাটা ভাগ করা হয়েছে, এই ডুরান্ট লাইনটার এক পাশে হচ্ছে আফগানিস্তান, এক পাশে হচ্ছে পাকিস্তান, কিন্তু পুরো জায়গাটা হচ্ছে বেলুচিস্তান। তো বেলুচিস্তানের ক্ষেত্রে আপনার যেটা মাথায় রাখতে হবে, বেলুচিস্তানে গাদার পোর্ট একটা আছে, আর একটা হচ্ছে চায়না এবং পাকিস্তানের যে ওখানে প্রজেক্টটা আছে, রাস্তাটা যেটা আছে। সুতরাং ওইখানে বালুচদেরকে উপেক্ষা করে, তাদের উন্নয়নকে উপেক্ষা করে, দেখেন ওখানে গ্যাস ক্ষেত্র পাওয়া গেছে, যে গ্যাস ক্ষেত্র দিয়ে লাহোর গরম থাকে। ঠিক আছে? করাচিতে মনে করে যে মিল কারখানা চলে, অথচ ওরা কিন্তু এখনো কাঠ দিয়ে রান্না করে খেতে হয়। তাদের ওখানে গোল্ড মাইন পাওয়া গেছে, তাদের ওখানে তামার মাইন পাওয়া গেছে, বাট ওই এলাকাটায় ওই মানে সম্পদের বন্টনটা হয় নাই। তো বালুচদের ক্ষেত্রে পাকিস্তানের যে ভিউ, সেটা হচ্ছে যে ডুরান্ট লাইন মানতে হবে, যে সীমান্ত আছে ওই সীমান্ত মানতে হবে, কারণ বালুচ যে অংশটা, এই অংশটা হচ্ছে 44% অফ এন্টায়ার পাকিস্তান। সুতরাং এটাকে নিয়ে কম্প্রোমাইজ করার পাকিস্তানের কোনো ইচ্ছাও নাই, সুযোগও নাই। আচ্ছা, এটা গেল বালুচ ইস্যুসটা। বালুচ ইস্যুজের লেটেস্ট যেটা, সেটা হচ্ছে যে এই জুলাই মাসে বালুচ বিদ্রোহী যারা আছে, তারা তেহরিকে যে পাকিস্তান যেটা আছে তাদের সাথে কোয়ালিশন ক্রিয়েট করছে। আগে পাকিস্তান যেটা করতো, বালুচ সর্দার যারা আছে ওদেরকে ম্যানেজ করে ফেলতো। এখন হয়েছে কি, ওখানকার শিক্ষিত এবং মিড রেঞ্জের যে লোকজন আছে, ইঞ্জিনিয়ার্স, ডক্টরস, তারা আন্দোলনে যোগদান করছে। আর আরেকটা ডেঞ্জারাস জিনিস হয়েছে বাংলাদেশে, যেটা গত শেখ হাসিনার আমলে ছিল, গুম। প্রচণ্ড গুম হচ্ছে ওখানে। এই গুমটার কারণে মানে বেশ বড় রকমের ইন্টারনাল পাকিস্তানের ভেতরে আন্দোলন শুরু হয়েছে, এবং বালুচ একজন নেত্রী আছে যাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এটা দেওয়ার পরে ওরা ফুঁসে উঠছে। লেটেস্ট যেটা এই মুহূর্তে চলতেছে, সেটা হচ্ছে অপারেশন সাবান। এটা হচ্ছে পাকিস্তান একটা অপারেশন চালাচ্ছে এবং বালুচদেরকে দমানোর চেষ্টা করতেছে। এখন পাকিস্তান যেহেতু কাইনেটিক ফোর্স ইউজ করে মনে করেন যে বালুচদেরকে দমন করার চেষ্টা করে, সেই কারণে মনে করেন যে বালুচের এই প্রবলেমটা আছে, এবং এই প্রবলেমটা আরও বিশদ সময় দাবি করে। বাট আমি বলবো যে এই প্রবলেমটা সলভ হয় না, এটা খুব সহসা সলভ হবে না। আগামী 50-100 বছর এটা সলভ হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ পাকিস্তানের অ্যাপ্রোচই ভুল। বাংলাদেশে ওরা যেরকম ওই 25শে মার্চ আর্মি লামায় দিয়েছিল, এই একই কাজ এখন বালুচে করতেছে। এটা করলে পরে আবার একই ভুল হবে। আচ্ছা, এবার আসি ককরোচ পার্টির ব্যাপারটাতে। ককরোচ পার্টির যে আন্দোলনটা আছে, এটা তো আমরা সবাই জানি। একজন বিচারক কথা প্রসঙ্গে বলে ফেলছিল যে এই ইয়াং জেনারেশনে এরা হচ্ছে ককরোচের মতো, সেটা থেকে ফুসে উঠছে এবং দানা বাঁধছে। বাট আমি যদি আমাকে প্র্যাকটিক্যালি জিজ্ঞেস করেন, তাহলে আমি একটা জিনিস বলবো, কেস অফ নেপাল, কেস অফ বাংলাদেশ অ্যান্ড কেস অফ ইন্ডিয়া ইজ ডিফারেন্ট। ইন্ডিয়া অনেক বড়, ওইখানে ধরেন এই যে ইয়দদের এই দানা বাঁধার ব্যাপারটা ঐতিহাসিকভাবে আমি খুব একটা দেখি নাই। ওরা বরং বিচ্ছিন্নভাবে অনেক বেশি মানে রেজিলিয়েন্ট। কিন্তু ইউনিয়ন অফ ইন্ডিয়ার ভেতরে এরকম কাহিনী হয় নাই, এটা খুব সহজে হবেও না। ওদের সরকার যন্ত্র, ওদের প্রশাসন, ওদের নিরাপত্তা বাহিনী, ওদের গোয়েন্দা বাহিনী অনেক বেশি শক্তিশালী, সুতরাং এটা খুব একটা দানা বাঁধবে না। এবার আসি হচ্ছে বাংলাদেশ প্রসঙ্গে, স্পেসিফিক্যালি মানে শুভেন্দু সীমান্ত কাটাতার এই ব্যাপারগুলোতে। দেখেন বাংলাদেশের এই এলাকাতে ধরেন 1406 সালে আরাকানের রাজা নরমিখলা যুদ্ধে হেরে এই বাংলাদেশে আসছিল। এসে বাংলাদেশের সুলতান যারা আছে তাদের ওখানে প্রায় 30 বছর ছিল অতিথি হিসাবে নির্বাসিত, এবং 1430 সালে সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহ তাকে আর্মি দিয়ে সহায়তা করলো, সে আবার আরাকান দখল করলো। এরপর থেকে কিন্তু আরাকানের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক ছিল, আলাউল আমাদের কবি ছিল, ওরকম। একই রকমভাবে
আপনি দেখেন যে এই জায়গাটা একটা মানে খুব ডেলিকেট ডিফারেন্স আছে, সেটা হচ্ছে রাজাদের ক্ষেত্রে এই নির্বাচন ব্যাপারটা কিন্তু খুব ভালো কাজ করে। যেমন ধরেন তারেক রহমান 17 বছর নির্বাচন শেষ করে এসে আবার রাজা হন। আবার ধরেন শেখ হাসিনা 6 বছর নির্বাচন শেষ করছেন, করে বাংলাদেশে আসছেন, তারপর একসঙ্গে প্রধানমন্ত্রী হয়েছেন। কিন্তু আপনি একই সঙ্গে দেখেন কাদের সিদ্দিকীর ব্যাপারটা। 1975 সালে যখন শেখ মুজিবুর রহমানকে মারা হইলো, কাদের সিদ্দিকী কি করলো? মেঘালয়ে চলে গেল, গিয়ে টানা 2 বছর বাংলাদেশ আর্মির বিরুদ্ধে যুদ্ধ করছে। 300 জন আহত হয়েছে, 100 জন মারা গেছে ওই যুদ্ধে, আর্মির বিরুদ্ধে, জিয়াউর রহমানের আর্মির বিরুদ্ধে যুদ্ধ করছে, ঠিক আছে। এবং এই কাদের সিদ্দিকী ইন্ডিয়াতেই ছিল কত সাল পর্যন্ত ছিল? 1990 সালে 16 ডিসেম্বর পর্যন্ত ছিল। 1990 সালে 16 ডিসেম্বরে যেই লোক 1975 সালে চলে গেছে, সেই লোক 1990 সালে 16 ডিসেম্বরে বাংলাদেশে আসছে। তার আগ পর্যন্ত কোথায় ছিল? ইন্ডিয়াতে ছিল। তো দুইটা ভিন্ন জিনিস, ওই আমরা মিক্স আপ করার চেষ্টা করি। এই যে আসাদ সাহেব যিনি আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী, উনি হচ্ছেন পন, শেখ হাসিনা হচ্ছেন ধরেন শি ইজ দ্য কুইন ইন দ্য চেস বোর্ড, তার ক্ষেত্রে হিসাব আলাদা। আর আসাদ সাহেবের প্রয়োজন যখন ফুরায় যাবে, তখন আপনি দেখবেন সীমান্তে এমনিতেই তারা ঘুরতে, মানে দেখবেন উদ্ভ্রান্তের মতো ঘোরাফেরা করতেছে, ঠিক আছে। তো এই কারণে এখন আসি হচ্ছে আমাদের সীমান্তের ইস্যুতে। দেখেন 4096 কিলোমিটার সীমান্ত জুড়ে ইন্ডিয়া আমাদের কাঁটাতারের বেড়া দিছে। এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলছে যে মিয়ানমারের এগেইনস্টে কাঁটাতারের বেড়া দিবে, তাহলে 271 কিলোমিটার। তো বিশ্বে কাঁটাতারের বেড়া দেওয়ার এক্সপার্ট অভিজ্ঞতা সম্পন্ন হচ্ছে ইন্ডিয়া। তাহলে এই জায়গায় ইন্ডিয়াকে এখন চাইলেই কিন্তু তারেক রহমান রিকোয়েস্ট করতে পারে, কারণ মংলা পোর্টে ইন্ডিয়ান ক্রেডিট লাইনের যে বাজেটটা আছে, এই বাজেটটা খালি শিফট করে এখন এখানে দিয়ে দিলে কিন্তু ইন্ডিয়ার হাত দিয়ে আমরা মনে করি যে কাঁটাতারের বেড়া বানাইলাম মায়ানমারের এগেইনস্টে। এটা চাইলে কিন্তু আমরা করতে পারি। আর শুভেন্দু তো জানে টেকনিক কিভাবে কাঁটাতারের বেড়া বানাইতে হয়, আমরা চাইলে তার টেকনিক্যাল সহায়তা চাইতে পারি যে এই কাঁটাতারের বেড়ায় কিভাবে কুমির এবং সাপ ছাড়তে হয়, এই সিস্টেমটা তারা বলে দিবে, ঠিক আছে। তো এখন এই জায়গাতে এসে আমাদেরকে মানে এই মুহূর্তে যেটা হয়েছে যে বাংলাদেশ খুব স্ট্রং একটা সময় পার করতেছে। তারেক রহমান ঐতিহাসিকভাবে এমন একটা যুগ সন্ধিক্ষণে আছে, অনেকেই জিয়াউর রহমানের সাথে তাকে তুলনা করার চেষ্টা করে, এটা হবেই। অমিতাভ বচ্চনের বাচ্চা মনে করেন যে অভিষেক বচ্চন, সে ক্রমাগত তার তুলনা হয় অমিতাভের সাথে। কিন্তু এই জায়গায় আমার কাছে যে জিনিসটা ভালো রাখে, তারেক রহমান তারেক জিয়া হন নাই, তারেক রহমানই হইতে চাইছে, এবং এটা হইতে চাইলে ভালো হবে। বাট এই জায়গায় আমি একটা জিনিস, আমাকে একটু সময় দিতে হবে 30 সেকেন্ড, কারণ আজকে একটা নিউজ দেখলাম, জিয়াউর রহমান প্রচণ্ড মেধাবী একজন অফিসার ছিলেন, ইভেন আর্মিতে আমরা রেসপেক্ট করতাম তাকে, ঠিক আছে। এবং উনি যখন রাজনীতিতে আসলেন, তখন উনি বাংলাদেশে মেধাভিত্তিক রাজনীতি শুরু করলেন, মেরিটোক্রেসি আনলেন। উনি খুঁজে খুঁজে এমন এমন আজিজ সাহেবের মতো লোক, যিনি স্বাধীনতার পক্ষে ছিলেন না কিন্তু মেরিট ছিল, রাষ্ট্র গঠন ক্ষমতা ছিল, তাকে নিয়ে এসে বসাইছে। একটু বিচলিত ফিল করতেছি আমরা যে যেমন রাশেদের মতো একজন লোকরে আমরা দেখলাম হঠাৎ করে নাকি সচিব পদমর্যাদা দিয়ে তাকে আনা হয়েছে। তাহলে কি সে আবার কোন মেধাবী? সে তো মনে করেন যে দল চেঞ্জ করছে, তার নিজের দলের মহাসচিব ছিল, নির্লজ্জের মতো দলটাকে ছেড়ে দিয়ে নির্বাচনের আগে নির্বাচন করার চেষ্টা করছে এবং অত্যন্ত ন্যাক্কারজনকভাবে পরাস্ত হয়েছে। তাকে প্রাইজ দেওয়ার কি আছে? ওই পদটা বিএনপির একটা ত্যাগী নেতাকে দেওয়া যেত না? সুতরাং এই জায়গাটায় আমাদের মানে ওনাকে মনে করায় দেওয়া লাগবে যে মেরিটোক্রেসি ইজ এক্সপেক্টেড আউট অফ ইউ। জি, থ্যাংক ইউ। আকবর হোসেন, আমি আসলে ইচ্ছাকৃতভাবে ডেলিজ খানের কাছ থেকে পুরো বিষয়টা বোঝার চেষ্টা করলাম, এবং আপনিও শুনলেন যে আসলে আমাদের এই ভূ রাজনীতিতে হচ্ছেটা কি, এর পেছনেও তো এই গল্পের মানে বাস্তবতার পেছনেও তো গল্প রয়েছে। সেই গল্পে আমরা কি ভবিষ্যতে লাভবান হব? এটা আসলে লাভবান হওয়া বা না হওয়া ডিপ্লোমেসিতে এটা ইমিডিয়েটলি বলা যায় না, এগুলো অনেক দীর্ঘমেয়াদী প্রসেস। যেমন এই মুহূর্তে আমাদের সামনে যে প্রস্তাবগুলো আছে, এগুলোকে আমরা কতটা ইন্টেলিজেন্ট ওয়েতে ব্যবহার করতে পারি, এটা হচ্ছে বড় কথা। যেমন ধরুন চীন এই যে প্রধানমন্ত্রী সফরের সময় যে প্রস্তাবগুলো দিয়েছে, বেসিক্যালি আপনি যদি সেখানে জয়েন্ট কমিউনিকে যেটা হয়েছে 15 দফা ওইটা পড়েন, আসলে এখানে মূল মোদ্দা কথাটাই কিন্তু ওখানে হচ্ছে যে চীন মিয়ানমারের ভেতর দিয়ে বাংলাদেশের সঙ্গে কানেক্টেড হতে চায়, দ্যাট ইজ দ্য মেইন পয়েন্ট। এবং ওইটা যদি না হয়, চীন আর অন্য কোনো কিছুতে আগ্রহী হবে বলে আমার মনে হয় না। সেটার একটা কারণ বলি, এই ঘটনার 3-4 দিন পরে, মানে যখন প্রধানমন্ত্রী ফিরে আসলেন, ঢাকায় নিযুক্ত যে চাইনিজ রাষ্ট্রদূত, তিনি কিন্তু তার আবেগ আর চাপা রাখতে পারলেন না, তিনি বলেই ফেললেন যে এটার সঙ্গে রোহিঙ্গা ইস্যুটাকেও কিন্তু সমাধান করা যেতে পারে।
সো এটা কিন্তু বোঝা যায় তাহলে ব্যাপারটা কি। এবং যেটা চাইনিজদেরকে যে ইপিজেড দেওয়া হয়েছে, যেটা বর্তমান সরকার সেটাকে অ্যাপ্রুভ করলো আনোয়ারায়, আপনি দেখবেন যদি এই করিডোরটা না হয় তাহলে পরে চীন সেই ইপিজেডে তারা ইনভেস্ট করবে না, হাইলি আনলাইকলি। কিন্তু যদি এই করিডোর হয়, চীন ওইটাতে তো ইনভেস্ট করবেই, আরও 5টা চাইবে। যে তখন এখন ব্যাপার হচ্ছে যে আমাদের ইন্টারেস্টটা কি, এটাকে আপনি দুইভাবে দেখতে পারেন। একটা হচ্ছে চীনের সঙ্গে যদি এই করিডোরটা স্থাপনায় বাংলাদেশ যদি যুক্ত হতে পারে, এটা বাংলাদেশের জন্য একটা ইমেন্স এটা বেনিফিট। এটার একটা রাজনৈতিক দিক আছে। যেমন আপনি যদি চীন থেকে মংলা পোর্ট পর্যন্ত, যেটা প্রায় বলা হচ্ছে 2200 কিলোমিটারের মতো রাস্তা হবে প্লাস মাইনাস, একটা করিডোর যদি চীনের সঙ্গে সরাসরি স্থাপন করা যায়, বাংলাদেশে ইন্ডিয়ার যে পলিটিক্যাল ডমিনেন্স এটার থাকবে না। আই এম টেলিং ইউ, এটার দিন শেষ হয়ে যাবে, একদম শেষ হয়ে যাবে। আর ব্যবসায়িক দিক থেকে যদি আমরা দেখি, আপনি চায়না থেকে মংলা পোর্ট, এই চট্টগ্রাম বন্দরে মালামাল চলে আসবে 4 দিনে, 2 দিনে চলে যাবে ফ্যাক্টরিতে, 6 দিনে আপনি চীন থেকে কাঁচামাল বাংলাদেশের ফ্যাক্টরিতে পৌঁছে যাবে। এর চেয়ে বড় সুযোগ আর কি, যেটা আমাদের এখন অন্তত 1 মাস সময় লাগে, বা কখনো কখনো তার চেয়ে বেশি সময় লাগে। তাহলে এটা তো এর চেয়ে বড় তো কোনো কিছু না। এখন চীন যদি বাংলাদেশে আরও অনেক ইপিজেডগুলো করে, সেখানে তো আমাদের লোকই কাজ করবে, আমাদের কর্মসংস্থানটা হবে। সো এটা কিন্তু এটা একটা হিউজ একটা বেনিফিট আছে, চীনের জন্যও আছে। চীন যেহেতু মালাক্কা প্রণালী থেকে বেরিয়ে আসার জন্য তারা নানা অল্টারনেটিভস খুঁজছে, আমেরিকা তাদেরকে সেখানে স্কুইজ করতে চাচ্ছে মালাক্কা প্রণালীতে। সো বাংলাদেশ তাদের জন্য একটা বড় অপশান, ভালো অপশান। তারা খুব কুইকলি এখান থেকে তারা ট্রান্সপোর্টেশন করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে আমেরিকা এটা চাইবে কিনা। আপনি যদি এক বাক্যে আমি যদি বলি, এখনকার যে রাজনৈতিক বাস্তবতা, তাতে আমেরিকা এটা চাইবে না, সোজা কথা। কারণ আমেরিকা তো চীনকে স্কুইজ করতে চাচ্ছে, আপনি যদি কন্টেইন করতে চাচ্ছে। আপনি যদি আরেকটা রাস্তা খুলে দেন চীনের জন্য, সেটা আমেরিকা কেন মানবে না? তার তো উদ্দেশ্য সাধিত হচ্ছে না। এখন আমেরিকাকে আপনি কিভাবে বোঝাবেন, সেটা হচ্ছে বড় প্রশ্ন। আমাদের জন্য সবচেয়ে বড় সংকট হচ্ছে এখন রোহিঙ্গা সংকট, এটা বড় একটা ব্যাপার আছেই। এখন চীনকে ছাড়া আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন না। রোহিঙ্গা ক্রাইসিস কিন্তু আমেরিকা বাংলাদেশকে সমাধান করে দিতে পারবে না, একদমই পারবে না, এটা চীনের হাতে। সুতরাং ওইটা একটা বড় বিষয়ে আমাদেরকে ভাবতে হবে। এখন প্রবলেম ইজ যে অনেকেই হয়তো এটা মনে করতে পারেন, যদি চীনের সঙ্গে বাংলাদেশ অনেক বেশি এনগেজড হয়ে যায়, তাহলে ইন্ডিয়া আবার আমেরিকাকে বুঝিয়ে বাংলাদেশের উপর নতুন কোনো কিছু তৈরি করবে কিনা, সেই সম্ভাবনাটা আমি একটু কম দেখি। হয়তো তারা চেষ্টা করবে, কিন্তু ইন্ডিয়ার কথা আমেরিকা আর এখন আর খুব বেশি শুনবে না। জাস্ট একটা উদাহরণ দিয়ে বলি, এই তো মার্চ মাসে, এই চলতি মার্চ মাসে ইন্ডিয়াতে একটা মাল্টিল্যাটারাল কনফারেন্স হয়, যেটা আপনারা জানবেন, জিও পলিটিক্স এবং জিও ইকোনমি নিয়ে, যেটা করা বলে রাইসিনা ডায়ালগ। ওখানে কিন্তু ইউএস যেটা ডিপার্টমেন্ট অফ স্টেটের ডেপুটি সেক্রেটারি, উনি হচ্ছেন ক্রিস্টোফার ল্যান্ডাউ, তিনি একটা কথা বলেছেন যে ইন্ডিয়ার জন্য কিন্তু আমেরিকা আর কোনো ফ্রি রাইড দেবে না। উনি ক্লিয়ারলি ইন্ডিয়ান ডিপ্লোম্যাটদের সামনে বলেছেন, দেয়ার ইজ নো ফ্রি রাইড ফর ইন্ডিয়া। আমরা চীনের ক্ষেত্রে যে ভুল করেছি, ভারতের ক্ষেত্রে এই ভুল আমরা করব না। ভারতকে কম্পিট করেই আমেরিকার বাজারে ঢুকতে হবে, এবং আমরা চাই ভারত গ্রো করুক। উনি বলছেন আমরা চাই, কিন্তু আমেরিকা ভারতকে আর ফ্রি কোনো কিছু দেবে না। কারণ এই আমেরিকা তো দেখেছে, চীনকে একসময় কিন্তু আমেরিকা অনেক আপলিফট দেওয়ার চেষ্টা করেছে, দিয়েছে, সেটাকে ব্যবহার করে চীন আজকে কোথায় গিয়েছে। ভারতের ক্ষেত্রে আমেরিকা এই ব্যাপারটা নিয়ে সচেতন, তারা এখন থেকেই সচেতন হয়ে গেছে। সো ভারত যে চাইলেই আমেরিকাকে ব্যবহার করে বাংলাদেশের ক্ষেত্রে কিছু করতে পারবে চীনকে কন্টেইন করার জন্য, সেটা সুযোগ বা সম্ভাবনা নেই। আমেরিকার সঙ্গে আমেরিকার মতো করে ডিল করতে হবে, চীনের সঙ্গে চীনের মতো করে ডিল করতে হবে। তাহলে পরে আমার ধারণা যে এখানে খুব বেশি সংকট হওয়ার কথা না। তবে আমাদের ইন্টারনাল কিছু ক্রাইসিস আছে, কারণ আমাদের এই গভর্নমেন্টটা যেভাবে সেট আপ হয়েছে, গভর্নমেন্টের যে অ্যাপারেটাস আমরা যেটা দেখতে পাচ্ছি, আমাদের যে ফরেন মিনিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি, এইটা আসলে শেষ পর্যন্ত কতটা সেটা ইফেক্টিভলি করতে পারবে এটা সময় বলে দেবে। এটা নিয়ে আমি এখনও প্রশ্ন তুলতে চাই না, কারণ এটা নিয়ে মানুষের মুখে বা অনেকের অনেক প্রশ্ন আছে যে আমাদের মানে ফরেন অ্যাফেয়ার্স যেভাবে চলছে, যারা এগুলোকে চালাচ্ছেন, তাদের কমিটমেন্ট, তাদের ইয়ে নিয়ে অনেক প্রশ্ন আছে। তো সেগুলো আমার ধারণা যে প্রাইম মিনিস্টার নিশ্চয়ই এগুলো দেখবেন, আর সামনের দিনগুলোতে এটা বোঝা যাবে যে আমরা কোন দিকে যাই। বাট যদি আমরা এটাকে ইফেক্টিভলি ইউজ করতে পারি, আমার মনে হয় যে জিও পলিটিক্স আমাদের জন্য খুব বেশি সমস্যা না। রহিন হোসেন প্রিন্স, একই বিষয়ে আপনার কাছে জানতে চাই, বিশেষ করে এই রোহিঙ্গা ইস্যুটি যেহেতু সামনে এসেছেই, এটা তো আমাদের জন্য
এখন শুধু বার্ডেন না, বার্ডেনের পরে অনেক কিছু, কারণ ওই এলাকার আর্থসামাজিক অবস্থা থেকে শুরু করে একবার সব কিছু ভেঙে পড়েছে। এখন এই প্রেক্ষাপটে বাংলাদেশের আসলে করণীয় কি? ব্যালেন্স, আপনার সবসময় রাজনীতিতে ব্যালেন্সের কথা বলেন, এই ব্যালেন্সটা কীভাবে হবে? না, আমি তো এখানে ভূরাজনীতির অনেকগুলো খুব আমার বিবেচনায় বোধগম্য যারা শ্রোতা তাদের জন্য এবং আমাদের ভাবনার জন্য খুবই গুরুত্ব বহন করে সেই আলোচনা ইতিমধ্যে দুজন সুনির্দিষ্টভাবে করেছেন। তো সে বিষয়ে সুযোগ থাকলে দু একটা মন্তব্য আমি হয়তো করব। কিন্তু যেটা আপনি বললেন, রোহিঙ্গা আসা কিন্তু এখনও থেমে নাই, এটি একটা দিক। রোহিঙ্গার বিষয়টা তো আমরা আমাদের বিবেচনায় আগেই বলেছিলাম যে ঠিকই এই পয়েন্টে আমার দ্বিমত নেই, উনি যেটা বলেছেন যে চীন ছাড়া তো পারবে না, একটা বড় বিষয়, কিন্তু এটা দ্বিপাক্ষিক জায়গাটা রাখলেও এটার সমাধান হবে বলে মনে হয় না। এটা মনে রাখতে হবে, এটা বহুপাক্ষিকভাবে জাতিসংঘ তার একটা ফর্মুলা ছিল, কিন্তু আমরা এই জায়গাগুলো আসলে করতে পারিনি। বরঞ্চ তাদেরকে পাসপোর্ট দিয়ে বিদেশে নেওয়া সহ সৌদি আরবের অনেক ঘটনাবলী আমরা জানি। আবার অনেকে আমরা এখানে রেখেছি, মানে ইন্টারেস্টও হই নাই, যে আসছে টাকা পয়সা পুরস্কার পাওয়া, কত খবর এগুলো তো আমাদের জানা। কিন্তু এই সংকটের একটা সমাধান হওয়া দরকার, কিন্তু আমি খুব দ্রুত এর সমাধান দেখি না, এটা উদ্যোগ অব্যাহত রাখতে হবে, এইটুকুই এখন পর্যন্ত আমরা জিনিসটা বুঝি। কারণ ভূরাজনৈতিক কারণে এখন অন্যরা এটাকে আরও জিয়ে রাখবে, এইটাকে দ্রুতের সমাধান আছে বলে মনে করি না। কিন্তু ওই রিপিটলি বলি যে আমরা এটাকে বহুপাক্ষিকভাবেই এটা সমাধানের পথে আগানো দরকার বলে এই পয়েন্টটাকে মনে করি। এইবার গুরুত্বপূর্ণ যে আলোচনার জায়গা, দেখেন অন্য আলোচনা হয়েছে, আমি এটা রিপিট না করি। অন্য দেশগুলো তার স্বার্থ ছেড়ে দিয়ে আমাদের স্বার্থে কিছু করবে, এটা ভাবনার একেবারেই জায়গাটা বাংলাদেশে আছে তা আমার মনে হয় না। তার একটা আপনি যদি রাজনৈতিক দিক অন্যটা দেখেন, আমি অনেক বড় দাগে বলছি না, সাধারণ দাগে বলছি, তারা তো একটা দুর্বল সরকার চায়, কম বেশি সবাই। সেটা কেন? দুর্বল সরকার থাকলে তাদের জন্য সুবিধা হয়। এই অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সাহেব যা করলো দেখেন, বাণিজ্য চুক্তির নামে যেটা করলো, কিন্তু বাণিজ্য চুক্তির নামে করলো এটা বিএনপি তো কিছুই বলে না, মুখে যেন কুলু পেটে বসে আছে। উনি বলছেন যে হ্যাঁ বিএনপি জানতো, জামাত জানতো বলছে, কিন্তু জামাত হয়তো প্রচারের জন্য বলছে আমি জানতাম না। এই এনসিপিও কখনো কিছু বলে না বলে এইটাই। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই চুক্তি এবং তাদেরই স্বার্থ রক্ষাকারী হিসেবে আমরা এখন বলছি না, প্রথম দিন থেকে বলে আসছি, একসময় বিএনপিও বলেছে যে ভদ্রলোকটি এই দায়িত্ব পালন করে তিনি এই দেশের নাগরিক কিনা তাও আমরা জানি না, তাকেই পররাষ্ট্রমন্ত্রী করতে হইল। তাহলে আপনি এর কাছ থেকে কি আশা করবেন? তাহলে আপনি যে দেশের স্বার্থ আমরা ওই যে বলছেন যে দেশের বিষয়টাকে আমরা কিভাবে করব, তা আপনি কার মাধ্যমে করবেন সেই অঙ্ক তো হিসাবে মেলে না। আর তারপর আরেকটা জিনিস মনে রাখতে হবে, এইখানে আমাদের এখনকার প্রধানমন্ত্রী তিনি আসার আগে বলছিলেন আমার আশা একার উপরে নির্ভর করে না, আরও অনেক কিছুর উপরে নাকি নির্ভর করে, অনেক কিছু কিন্তু আমরা এখনও জানি না। ইউনূস সাহেবের সাথে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে ওনার অন্য কিছু হয়েছিল কিনা জানি না, এটা আমি জানার জন্য বলছি না, কিন্তু আজকের আলোচনায় এইখানে বলছি যে এই জায়গায় যদি কোনো ওই ধরনের কোনো কিরানক এই সব জায়গায় জড়িত থাকে, তাহলে কিন্তু আপনি আমার দেশের স্বার্থে আমরা কথাবার্তা বলতে পারবো, অন্য কিছু করতে পারবো না। শুধু তাই না, আপনি চট্টগ্রামকে ঘিরে আরও কয়েকটা পয়েন্ট আছে, হয়তো এখন আর আলোচনা আজকে করা যাবে না। তুরস্ক দেখেন এইখানে একটা বিশেষ ভূমিকা রাখতে চায়, তাদের সাথে আমরা দ্রোণ এইগুলো করার জায়গায় যাই, ওইখানে সম্ভবত কী বলে কাতার না কুয়েতে এখানে যে সমরাস্ত্রর কারখানা করবে তারা নিয়ে যাবে বলছে। আমাদের ডিপি ওয়ার্ল্ডের সাথে বন্দরের চুক্তি এবং আরও একটা জায়গায় নিউমোরিংয়ের বাইরেও প্রায় কমপ্লিট হয়ে যাওয়ার পথে, এদিকে ইতিমধ্যেই চুক্তিগুলো হয়ে গেছে। আর আমেরিকার সাথে বাণিজ্য চুক্তিতে তো আপনি সমরাস্ত্র সহ সব কিছুই এক ধরনের, তার সাথে আগে থেকেই যে বিজ্ঞান ও প্রযুক্তি যে চুক্তি আছে সেই চুক্তিতেই কিন্তু আমাদের অনেক বাধ্যবাধকতা আছে, আর এখন তো আরও বাধ্যকতা বেড়ে গেল। সুতরাং আমেরিকার ডোমিনেশন থেকে বাদ দিয়ে এই যে আমার স্বার্থ রক্ষাকারী চীন, যেমন আমরা জেনারেলি করিডোরের তো পক্ষেই, তবে আমাদের স্বার্থ এখন মায়ানমারের পরিস্থিতি বিবেচনা করে করতে হবে। ওইটা নইলে আগে যেভাবে মায়ানমারকে মানবিক করিডোর দিয়েছে ওটা আমার ঘোরতর বিরুদ্ধে, কারণ ওটা ছিল ভিন্ন কারণে। কিন্তু এই ক্ষেত্রে আরও বহুপাক্ষিক করিডোরের বিবেচনা করা আজকের দুনিয়াতে এটা খুবই জরুরি। আমার স্বার্থ বিবেচনা করবো, অন্যদের স্বার্থ থাকবে, কিন্তু আমেরিকা তার ডোমিনেশনের বাইরে যে অন্য কিছু করাটা এখন আমাদের জন্য কঠিন। আর চীন নিয়ে ওনার ওই মন্তব্যটাই আমার বিবেচনায় কারেক্ট। চীন এখন অনেক বেশি উৎসাহী অন্য আলোচনার থেকে, এনিহাও করে সে তো বলেছে যে তারা কাজ শুরু করছে এখানে,
করিডোরের কাজ করতেছে, এবং ওইটা বলতে যে গতকাল না পরশু বললো রোহিঙ্গার ব্যাপারে আমরা সহায়তা করব, কিন্তু কি সহায়তা সুনির্দিষ্ট করতে হবে, কিন্তু সেই সুনির্দিষ্টর আমি অ্যাকচুয়ালি কোনো পদক্ষেপটা দেখি না। এটা মায়ানমারের কারণে, এখানে যে নুসাহেবের মতো তো আর বললে হবে না, ওই যে জাতিসংঘের যে মহাসচিব আসছিলেন যে আমি পরের ঈদে যে ওইখানে নামাজ পড়বো, ওইটা তো বাতকাবাদ বলা এই জন্য বলি, কাকতালীয়ভাবে উনি যেদিন 15ই মার্চ এই জায়গায় ছিলেন, দুইটা বৈঠকে, একটা বৈঠকে আর একটা ওনার ইফতার পার্টিতে আমিও তৎকালীন বাম জোটের প্রতিনিধি হিসাবে বা সিপিবি সাধারণ সম্পাদক হিসাবে ছিলাম। আমার কাছে মনে হয়েছে তারা খালি এইটুকু বলে রাখি আর কি, যে এইখানে ঐক্যমত্যে কি করছি, ইন্টারেস্টেড সেইটা। আমার কখনো 2টা বৈঠক আমি বলে দিলাম, দুপুরবেলায় ছিল হোটেল ইন্টারকন্টিনেন্টালে কয়েকটা রাজনৈতিক দলের অল্প কয়েকজনদের সাথে বৈঠক, আর খুবই ছোট ইফতার পার্টি সন্ধ্যায়। আমি 2টা জিনিসই দেখেছি। ওইখানে ওই সমস্ত ইউনূস সাহেবের কি বক্তব্য, ওইটাকে অ্যাকচুয়ালি প্রাধান্য ছিল না, মাথায় ছিল ঐক্যমত্যের নামে কি হচ্ছে এইটাই। অনেকগুলো অ্যাম্বাসেডার এবং অন্যান্যরা যারা ছিল তাদের মাথায় এটা ছিল। তার মানে আমি বলছি এইটা হচ্ছে অন্য ডিজাইনের জায়গাটাকে আপনি যদি বাদ না দিতে পারেন, তাহলে দ্রুত খুব একটা এখানে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট কিছু করা যাবে বলে আমি দেখি না। তবে এই কথাটা এই কারণে বললাম যে আমরা যে এখন একটা ন্যূনতম গণতন্ত্রের পথে হাঁটার জায়গায় যেটা আছি, আমাদের নিজেদের ঐক্য ঠিক রেখে আমরা যতটুকু সম্ভব আমাদের স্বার্থের বাইরে কোনোটা কিছু করতে দেব না, এই পথে এখন হাঁটা শুরু করা দরকার। তারপরে সময় বলে দেবে আমরা কখন কতটুকু করতে পারবো। ডক্টর আসাদুজ্জামান রিপন। অনেক দীর্ঘ আলোচনা, নানা বিষয় হলো। জি, তো যাই হোক, মানে আমি মোটামুটি 2-3টা প্রশ্ন আসছে, কিন্তু পররাষ্ট্র মন্ত্রীর প্রশ্ন, চুক্তির প্রশ্ন, বিএনপি সরকার কি ভাবছে এই বিষয়গুলো, কারণ ইউনূস সরকার সেই দায়গুলি নেবে কিনা এই বিষয়ে। ইউনূস সরকারের সে দায় তো কনজিকিউটিভ যে গভর্নমেন্ট থাকে তাদের তো সেটা মানে এড়ানোর সুযোগ থাকে না। একটা সবচেয়ে খারাপ দিক যেটা হলো, একেবারে একটা নির্বাচিত সরকার আসার ইমিডিয়েট আগ দিয়ে যে চুক্তিটা বিএনপি সরকার এখন বহন করতে, এটা বলা যেতে পারে খুবই অনভিপ্রেত ছিল। এটা না করলেও চলতো হয়তো। যাই হোক, তার সেখানে আবার একটা বড় বক্তব্য আছে যেটা ব্যাখ্যা তাদের তরফ থেকে তারা দেন বা অনেকেই দিচ্ছেন, যেটা শুনি সেটা হচ্ছে যদি আমরা, অর্থাৎ আমরা মানে বাংলাদেশ, যদি আমেরিকার সাথে চুক্তিতে না যেত, যেখানে ইন্ডিয়ার সাথে আমেরিকার এত চমৎকার সম্পর্ক ছিল, সেই ইন্ডিয়াকে সুতরাং বাংলা আমরা বলি না কি, বাংলাটা আমাদের পলিটিক্স অনেক সময় বলে চক্ষু কি, চক্ষু পাল্টি, হ্যাঁ, চোখ পল্টি দিয়েছে, চোখ পল্টি নাকি, হ্যাঁ বলে যে চোখ পল্টি দিয়ে স্ট্রেট বলে দিল যে 50% শুল্ক চাপিয়ে দেবে। আমাদের বেলায় চাপটা আসলো আমাদের 44% মানে শুল্ক চাপিয়ে দেবে। এখন যদি ধরুন 44% শুল্ক চাপিয়ে দেওয়ার বা যদি এটা আমাদের গ্রহণ করতে হতো, তাহলে এটা আমাদের জন্য আমাদের ইকোনমির অবস্থাটা কোন জায়গায় যেত, আমরা কম্পিট করতে পারতাম কিনা, এটা একটা বড় ধরনের মানে ব্যাপার ছিল। সেটাকে নেগোশিয়েট করে 19%-এ নিয়ে আসা হয়েছে, এবং 19%-এর কারণে স্টিল কিন্তু আমাদের মানে বাণিজ্যিক সক্ষমতা, অর্থাৎ এক্সপোর্টের সক্ষমতা বা আমাদের এখানকার মানে যেগুলো আমাদের এক্সপোর্ট কমোডিটি যতটুকুই আছে, সেটা মোটামুটি আমরা চেষ্টা করছি, এক্সারসাইজ করছি আমরা। এটা না করলে মানে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে অল্টারনেটিভটা কি ছিল? হ্যাঁ, তারা বলতে পারতেন যে বলে একটা নির্বাচিত সরকার আসছে, কদিন পরই আসছে, আমরা তোমাদের বক্তব্যগুলো কি আছে আমরা রেখে দিলাম, তাদেরকে ট্রান্সফার করবো, জানাবো, দে উইল টেক দ্য ডিসিশন, উই ক্যানট টেক দ্য ডিসিশন বিকজ আমরা জনগণের নির্বাচিত সরকার নই, এটা বলতে পারতেন। তাহলে হয়তো বোঝাটা কিছুটা চেপে মানে কমে যেত। আর নির্বাচিত সরকার বলতে পারতো, দেখো আমাদের এটা জনগণের ব্যাপার আছে, আমাকে ভোটে যেতে হয়, আমি এইগুলো মানে রাইট নাও আমার ম্যান্ডেট না, আমি এটা করতে পারবো ইত্যাদি বলা যায়। যেটা হয়ে গেছে সেটা নিয়ে করা যাবে না। তবে মালয়েশিয়াতে আপনি জানেন যে মালয়েশিয়াতে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চুক্তিটা ওরা রিভিউ করেছে, স্থগিত করেছে। এখন মালয়েশিয়ার মতো ইকোনমিক স্ট্রেংথের ওই স্ট্যান্ডিংটা আমার আছে কিনা সেটাও তো ভাবতে হবে। এখানে মানে ভূ রাজনীতি নিয়ে দুজন বোদ্ধা আলোচক তারা কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছেন। একটা রাষ্ট্রের সক্ষমতার ব্যাপার আছে। আমার খুব ভালো লাগলো দুজন আলোচনা শুনে, বা যতটুকু ক্ষুদ্র সামর্থ্যের যতটুকু পড়াশোনা করার চেষ্টা করি, তাতে যেটা দেখেছি, আমার বছর 7 আগে কোনো একটি গুরুত্বপূর্ণ দূতাবাস, আমি নামটা বলতে চাই না, তাদের সাথে আলাপচারিতার সময় খুব প্রাইভেটলি আলোচনার সময় আমি এটা, আপনি জানেন আমি এটা কূটনৈতিক পত্রিকা বের করতাম, আমি সেটা সম্পাদকও ছিলাম। তা আমাকে বললো যে তোমরা তো তোমাদের নিজেদের গুরুত্ব, বার্গেনিং ক্যাপাসিটি হারিয়ে ফেলেছো,
তোমরা ইন্ডিয়াকে ওই যে শেখ হাসিনা যেটা বলতেন, এত দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে, বলে এত দেওয়ার কারণে তোমাদের বার্গেনিং অ্যাবিলিটি, ক্যাপাবিলিটি তোমরা অনেকটা হারিয়ে ফেলে, তোমাদের তেমন কিছু নাই বার্গেন করার। বাট আমার খুব ভালো লাগছে এখন, টু টেল ইউ ভেরি ফ্র্যাঙ্কলি, আমার খুব ভালো লাগছে যে এত কিছু দেওয়ার পরেও আবার নতুন নতুন জিনিস যে এক্সপ্লোর হচ্ছে। এই যেমন বালুচিস্তানে মানে তামা পাওয়া যাচ্ছে, গোল্ড পাওয়া যাচ্ছে, এগুলো তো নিশ্চিত 10 বছর 20 বছর আগে পাওয়া যেত না। তো তেমনি আমাদের এখানে নতুন করে মানে জিও পলিটিক্যাল বিষয়টা এখানে এক্সপ্লোর হচ্ছে। আর জিও পলিটিক্সটা তো আগের মতো শুধু জিও পলিটিক্সের জায়গায় নাই, এটা ডেভেলপ হতে হতে কনসেপচুয়ালি এটা এখন মেটা জিও পলিটিক্সে চলে গেছে। মানে মেটা শব্দটা কিন্তু জিও পলিটিক্সের আগে এসে গেছে। এই মেটা শব্দটা নিয়ে কিন্তু 2 বছর 3 বছর আগেও আমাদের দেশের পলিটিক্স যারা করি আমরা এবং যারা পড়ান, তাই না, তাদের মধ্যে মেটা জিও পলিটিক্স নিয়ে আলোচনাটা ছিল না। কিন্তু এখন ভেরি মাচ মেটা জিও পলিটিক্স নিয়ে আলোচনা হচ্ছে। এই মেটা জিও পলিটিক্সটাকে যদি আমি বেসলাইন হিসেবে ধরি, মানে অর্থাৎ আলোচনার মধ্যে যদি আমি আনি, তাহলে এখন যে মানে মিয়ানমার, চায়না, বাংলাদেশ ইকোনমিক করিডোরের কথা বলা হচ্ছে, এটা কিন্তু মানে এটা কি আপনি 3 মাস আগে চিন্তা করতে পেরেছেন যে ধরনের একটা প্রস্তাব আপনার সামনে চলে আসবে? অথবা এই প্রস্তাবটা টেবিলে আসার পরে এটার যারা আদার স্টেক হোল্ডার্স অথবা কাউন্টার স্টেক হোল্ডার্স তারা কিভাবে নেবে, কিভাবে ভাবছে, মানে এটা কিন্তু রীতিমতো অন্যদের জন্য কিন্তু একেবারে বলা যেতে পারে মানে টার্ন দ্য টেবিল, একেবারে টেবিলটা মানে উল্টে দেওয়া, তাই না? তো এরকম একটা ঘটনা ঘটেছে। তো সুতরাং সময়, আমি আকবর হোসেনের সাথে আমি ভেরি মাচ একমত, সময়টা বলে দেবে হোয়াট টু ডু। সময়, আমি আরেকটু আসতে চাই তার মানে রুহিন হোসেন প্রিন্সের কথার পরিপ্রেক্ষিতে। আদারওয়াইজ আমার যারা মানে আমার দলের লোকেরা তারা ভালোভাবে নেবেন না। আমাদের দলের নেতা নিঃসন্দেহে তিনি নির্বাচনে গিয়ে উনি যে কথাটি বলেছেন, অনেক পুরনো একটা বিতর্ক তিনি তুলেছেন, মানে তখন খুব ব্যাপক আলোচিত ছিল যে আমি দেশে ফিরে আসার ব্যাপারটা আমার নিজের একার সিদ্ধান্তের বিষয় না। ইয়েস, ওনার একার সিদ্ধান্ত ছিল না, তো উনি তো একটা পার্টি করেন, এবং উনি যখন কথাটা বলেছেন তখন উনি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন, মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। তো উনি ক্যান হি টেক অল দ্য ডিসিশনস? একা নিতে পারেন না। ওনার দেশে ফেরার ব্যাপারে আমাদের পার্টিতে আলোচনা করে মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত ছিল, আমরা বলেছি, এবং আমার নিজের স্পষ্ট খেয়াল আছে, আমি আজকে বলতেই চাই কথাটি, যে ম্যাডামের সাথে আই হ্যাড দ্য প্রিভিলেজ, আমি তো পার্টির স্পোক্স পারসন ছিলাম, এবং ম্যাডাম আমাকে সেই অথরিটি এম্পাওয়ার করেছিলেন পার্টির পক্ষে অনেক কিছু বলার জন্য। উনি যখন লন্ডনের সাথে কোনো একটা বিষয় আমি এই মুহূর্তে বলতেও চাই না, আমি বললাম যে ম্যাডাম আমি কালকে তো আমাকে প্রেস ফেস করতে হবে, আমি কী বলবো? উনি তখন আমাকে উত্তর দিলেন, তুমি কি বলবে এটা তুমি খুব ভালো করে জানো, আমি জেনেই তোমাকে এই দায়িত্বটি দিয়েছি এবং তোমার প্রতি আমার কনফিডেন্স আছে, তুমি সঠিক কথাটি কালকে বলতে পারবে। উনি আমাকে কিছু বলেন, আমার উপর ভীষণ একটা মাথায় চাপ চলে আসলো, আমি ডিরেকশনও পেলাম না, অথচ উনি আমার প্রতি পূর্ণ আস্থা রাখছেন যে আমি খুব রাইট ডেলিভারি দিতে পারবো। তো এইটাও ঠিক যে আমার মুখপাত্রকালীন মানে কর্মকাণ্ডের সময় যারা পরে এটা অ্যাপ্রিসিয়েট করেছেন অনেকে, প্রবাবলি আমি বোধহয় সবচেয়ে ভালো ডেলিভারিটা সেদিন দিতে পেরেছিলাম, এটা আমার একটা অ্যাচিভমেন্টও। আচ্ছা, যা হোক, তা আমি বলতে চাই, আমি খুব ইন্ডিভিজুয়ালি যখন আলোচনা হচ্ছে বিভিন্ন দল থেকে বলে তারা সে ফিরছেন না কেন, উনি পলিটিক্স করেন, উনি কেন চ্যালেঞ্জ ফেস করছেন না, ওনাকে তো আসা উচিত, ইত্যাদিতে নানা ধরনের আলোচনা, ইভেন থ্রু ইয়োর টকশো, মানে আপনার কথা বলছি না, নানা ধরনের টকশো তো আমাকে এই কথাগুলো ফেস করতে হতো, সাংবাদিকদের কাছে ফেস করতে হতো। তখন আমি ম্যাডামকে বললাম যে ম্যাডাম এই ধরনের তো ব্যাপক আলোচনা আছে, নানা মহলে কথা বলছেন, কূটনীতিকরা অনেকে আমাকে জিজ্ঞেস করেন, তো কি বলবো, তো তুমি কি মনে করো? একদম 1 to 1 আই হ্যাড দ্যাট প্রিভিলেজ। আমি স্ট্যান্ডিং কমিটির মেম্বার ছিলাম, বাট আই হ্যাড দ্য প্রিভিলেজ, আমার সাথে ওনার এরকম 1 to 1 দীর্ঘ সময় নিয়ে পলিসি ইস্যুজ নিয়েও কথা হতো। আমি বললাম যে আমি মনে করি ওনার এখন আসা উচিত না, কারণ আমরা এমন একটা রাজনীতির শেখ হাসিনা আমলে ছিলাম, আমরা বেনজির ভুট্টোর কথা জানি না, বেনজির ভুট্টো তো আসছিলেন মানে প্রবাস জীবন কাটিয়ে অথবা নির্বাসিত জীবন কাটিয়ে এসেছিলেন, তিনি ইলেকশন ক্যাম্পেইন করতে যে অ্যাসাসিনেশনের মুখোমুখি হয়েছেন। তো আমাদের জন্য তো এটা একটা বড় ধরনের ঝুঁকি ছিল। আমি স্ট্রেট ম্যাডামকে বললাম যে আমি মনে করি যে ওনার দেশে ফেরাটা রাইট নো, ঠিক হবে না, বলে ইয়াস, এই স্ট্যান্ডে বজায় এই কথাটি বলবে। পার্টির পরবর্তীতে পার্টি তো আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আমরা তাকে বলেছি যে নো, ইটস নট দ্য টাইম, আপনি আসতে পারেন না। যখন ওই যে কন্ডিউসিভ এনভায়রনমেন্ট,
উপযুক্ত সময় যখন আসবে তখন সময় বলে দেবে আপনার কখন ফিরতে হবে। তারেক রহমান কিন্তু পার্টির নেতাদের কথা বলে পার্টির সিদ্ধান্তের কথাটা ভেবেই, মানে ওটা বিবেচনায় নিয়ে, এটা উনি জানতেন, ইট ওয়াজ কনভেড টু হিম, উনি সেটাকে বলেছিলেন যে আমার একার সিদ্ধান্তের উপর নির্ভর করে। বাট দ্যাট ডাজ নট মিন যে উনি আমেরিকা ওনাকে যেতে দিচ্ছে কিনা, ওনাকে ইন্ডিয়ার কাছে সিগন্যাল পেলেন কিনা, নেপাল কিছু বললো কিনা, নো, নট অ্যাট অল। ইট ওয়াজ দ্য পিপল অফ দিস কান্ট্রি, ইট ওয়াজ দ্য পার্টি, তার পার্টির নেতৃবৃন্দ তাকে ডিসিশন দিয়েছে যে আপনার জন্য দেশে ফেরার জন্য উপযুক্ত সময় হয়নি, এবং পার্টি ডিসাইড করবে, পার্টি বলে দেবে। মানে ইউনুস প্রিন্সিপাল তো পার্টিটাকে অনেক আফোর্ড করেন, তারা পার্টি বলেন নাকি? তা আমরা যে মানে আমরা যে একটা সেন্ট্রিস্ট পার্টি, আমাদেরও কিন্তু একটা সিদ্ধান্ত ক্লিয়ার, আপনার পয়েন্ট ক্লিয়ার হলো যে সিদ্ধান্ত নিতে অন্য হয়। দেশের বিষয় না, এর দলীয় বাইরে ডিসিশনের যাওয়ার জন্য, কোনো ঠিক আছে? সুযোগ নাই। আপনি বুঝতে চাইছেন। নেক্সট পর্যায়ে আমরা এই প্রসঙ্গটা এনেছিলেন, কিন্তু আমি একটু আপডেট জানতে চাই। সেটা হচ্ছে সেনা আইনে মুজাফফর হোসেনের বিচারের কথা, শহীদ জিয়াউর রহমানের হত্যাকারী সেনা আইনে বিচারের কথা বলা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আসলে এই বিচার প্রক্রিয়াটা কেমন হবে, কেমন হয় সেনাবাহিনীতে? যখন কোনো সেনা সদস্য কোনো অপরাধ সংগঠিত করে তখন সেনা আইনেই তার মানে বিচার হওয়ার কথা। একটু কনফিউশন ক্রিয়েট হয়েছিল তত্ত্বাবধায়ক ইন্টারিম গভর্নমেন্টের সময়, এবং তখন একটা ব্যাখ্যাও দেওয়া হয়েছে। কারণ ওই যেই সকল সেনা কর্মকর্তা আবার ওই যে ট্রাইব্যুনালের আন্ডারে বিচার হলো, তারা ওই মুহূর্তে সরাসরি সেনাবাহিনীর কর্তব্যরত ছিলেন না। তারা ডেপুটেশনে অথবা এক্সট্রা রেজিমেন্টাল এমপ্লয়মেন্টে আর্মির বাইরে গিয়ে র্যাব এবং বিভিন্ন সংস্থায় ছিলেন, এনটিএমসিতে ছিলেন। বাট এক্ষেত্রে যেটা হয়েছে যে মেজর মুজাফফর ওয়াজ এ অ্যাক্টিভ ডিউটি অফিসার, যিনি যার এগেইনস্টে স্পেসিফিক 3টা এলিগেশন আছে। নাম্বার 1 এলিগেশন হচ্ছে মিউটিনি করছিলেন জেনারেল মঞ্জুরের নেতৃত্বে। 2 নম্বর হচ্ছে জিয়া কিলিংয়ে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছেন। আর নাম্বার 3 হচ্ছে স্বেচ্ছায় সজ্ঞানে আর্মি থেকে পালায় গেছেন বিচার এড়ানোর জন্য। ঠিক আছে? সো এখানে 2টা অ্যালিগেশনের এগেইনস্টে স্পেসিফিক, এটা নিয়ে কোনো ডাউট নাই। আর্মি থেকে যদি কেউ পালায়া যায় তাহলে তাকে আর্মি আইনে বিচার করা হয়। দ্বিতীয়ত হচ্ছে যে কেউ যদি আর্মিতে থাকা অবস্থায় মিউটিনি করে তাহলে আর্মির আইনে তার বিচার হবে। আর 3 নম্বর হচ্ছে যে লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ক্ষেত্রে যে ব্যাপারটা হয়েছে সেটা হচ্ছে যে উনি ইউনিফর্ম অবস্থায় আর্মির অস্ত্র ব্যবহার করে একজন রাষ্ট্রপতিকে হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন। সুতরাং এখানে আর্মি আইনে বিচার হতে কোনো আমার জানা মতে কোনো বাধা নাই। উনি যেহেতু পলাতক ছিলেন, তার মানে হচ্ছে যতদিন পর্যন্ত উনি পলাতক থাকেন ততদিন পর্যন্ত তার চাকরি কিন্তু থাকে। এখন সমস্যা হচ্ছে যে তার তো বয়স প্রায় 70+, সুতরাং নর্মাল টেনিয়ারে তার চাকরি থাকার কথা না। একটা লাইন অফ কনফিউশন অফকোর্স এখানে থাকবে যে এখন আর সেনা আইনে ভ্যালিডিটিটা থাকে কিনা, বাট আমার ধারণা প্রায়োরিটি ফার্স্ট ওটাতেই যাবে, কারণ উনি যখন অপরাধটা সংঘটিত করছিলেন তখন তিনি সেনাবাহিনীতে ছিলেন। হোয়াট এভার মে বি দ্য কেস, 2টার যেই আইনেই আপনি যান, জিয়াউর রহমানকে হত্যার জন্য উনি তো আর কোনো সাজা মনে হয় না এক্সপেক্ট করতেছেন। যদি এখন আগে সাজা হয়নি কোনো ওনার? না, এর আগে উনি যেহেতু পলাতক ছিলেন, সেনা আইনের একটা নিয়ম হচ্ছে যে ওনার একটা দণ্ড আছে সম্ভবত। আমি সেটা একটু বুঝছি, আমি তো জানি দণ্ড আছে, হত্যার কারণে দণ্ডটা কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে। এই কারণে যে আর্মিতে একটা বাধ্যবাধকতা আছে যে আত্মপক্ষ সমর্থন করার জন্য যদি আপনি না থাকেন তাহলে আপনার এগেইনস্টে সরাসরি মানে কোনো ভার্ডিক্ট দেয় না। পালায় গেছেন এটার জন্য দণ্ড দেওয়া যাবে, মিউটিনি করছেন এটার জন্য দণ্ড দেওয়া যাবে, বাট কিলিং এর জন্য মেবি এটা নিয়ে একটা আছে। বাট যেটা আমি খুব ইম্পর্টেন্ট একটা জায়গায় হিন্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওই ভদ্রলোক ধরেন 45 বছর পলাতক ছিলেন, এর ভেতরে গণভবনে তাকে অহরহীনেকে দেখা গেছে একটা সময়, দেশে আসছেন গেছেন এবং দেশের প্রভাবশালী জেনারেলের সাথে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে কথাবার্তা বলেছেন। তো এখানে তো অনেক রহস্য আছে। সো ঐতিহাসিকভাবেও ওই যে আমি যেটা বললাম যে জিয়াউর রহমানকে কারা হত্যা করেছে এটা খুব পরিষ্কার, কিন্তু কেন হত্যা করা হয়েছিল এটা খুব একটা পরিষ্কার না। কেন মঞ্জুর সাহেব মারার আগে বলতেছিলেন যে আমাকে পুলিশ এই আর্মির কাছে দিও না, পুলিশের কাছে দাও, আমি অনেক কিছু জানি এই কিলিং এর ব্যাপারে। কেন এরশাদের পক্ষ থেকে এই স্ট্রিক্ট অর্ডার ছিল যে হান্ট জেনারেল মঞ্জুর ডাউন অ্যান্ড কিল হিম অ্যাজ সুন অ্যাজ পসিবল, ফার্স্ট সাইটে দেখা মাত্র মেরে ফেলতে হবে। কেন মানে অনেকে বলে
যে জেনারেল মঞ্জুর চাইছিলেন মানে জিয়াউর রহমানকে সার্কিট হাউস থেকে ক্যান্টনমেন্টে নিয়ে আসতে এবং তার জোর করে তার কাছ থেকে ওই এরশাদকে সেনাপ্রধান থেকে স্টেপ ডাউন করায়া জেনারেল শওকতকে সেনাপ্রধান করানোর একটা প্ল্যান ছিল যাতে মুক্তিযোদ্ধা সেনাপ্রধান হয়। কিন্তু যিনি জিয়াউর রহমানকে গুলি করলেন লেফটেন্যান্ট কর্নেল মতিউর, তিনি আবার 2 সপ্তাহ আগে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে এরশাদের সাথে আবার গোপনে তার একটা বৈঠক হয়েছিল, যে অনেকেই ধারণা করে যে সেই বৈঠকে এরশাদ তাকে বলেছিল যে ঘটনা যেদিন ঘটবে ওই তুমি প্রথম সুযোগেই মেরে ফেলবা। তো এই যে ঘটনাগুলো আছে এই জায়গায় তো আলোকপাত করা দরকার। এখন প্রশ্ন হচ্ছে যে 45 বছর যদি জাতি অপেক্ষা করতে পারে, তাহলে এই মুহূর্তে মেজর মোজাফফর হচ্ছেন মানে তথ্যের এবং তখনকার যে ঘটনাগুলো আছে, ইতিহাস আছে, তার ধারক এবং বাহক। রাইট নাও যেটা করা উচিত সেটা হচ্ছে সকল বাংলাদেশি গোয়েন্দা সংস্থা, ইন্টারোগেশন এক্সপার্টস, ফরেন্সিক এক্সপার্টস, ইভেন বাংলাদেশে যদি না থাকে তাহলে এই জায়গাটায় সঠিক আলোকপাত করার জন্য দরকার হলে বিদেশ থেকে FBI অথবা অন্য জায়গা থেকে যদি এক্সপার্ট আনা যায়, উই শুড ওয়েট, ওনার কাছ থেকে তথ্যগুলো জানা দরকার। গত 45 বছরে ওই যে খান আসাদ কামাল সাহেবরা কিভাবে ইন্ডিয়াতে গিয়ে কোথায় কোথায় কার মাধ্যমে থাকে, এই তথ্যগুলো একটু জানা দরকার। তাদেরই একজন MP আবার মানে ইন্ডিয়াতে গিয়ে একসময় কুচি কুচি করে কেটে মেরে ফেললো না, এগুলো কেন হয়, এগুলো একটু জানা দরকার। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে যে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করব যে প্রধানমন্ত্রীদের কখনো প্রতিহিংসা পরায়ণ হওয়ার সুযোগ নাই, কিন্তু তার চাওয়া অথবা না চাওয়ার উপরে ডিপেন্ডেন্ট না। জিয়াউর রহমানের ভক্ত সারা দেশে অনেক আছে, সুতরাং তাদের খাতিরে ইতিহাসের এই যে অংশটা, যে অংশটাতে আলোকপাত করা যায় নাই, এবং জিয়া কিলিং ওয়াজ এক্স ফাইলস, জিয়া হত্যার পরে একটা বেসরকারি মানে বেসামরিক একটা কমিশনও করা হয়েছিল, ওই কমিশনের রিপোর্ট কিন্তু আজ পর্যন্ত জাতি দেখতে পায় নাই। সুতরাং ওই জায়গাগুলোতে আলোকপাত করার সুযোগ দেওয়া হোক। অনুষ্ঠান শেষ পর্যায়ে আকবর হোসেন, আমি জাস্ট এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে চুক্তির বিষয়ে রিপন ভাই একবার বিস্তারিত বললেন, দায় সব সরকারের, ওই সময় আপনি খুব কাছ থেকে দেখেছেন বিষয়গুলো, আর কি কোনো উপায় ছিল? আমি কাছ থেকে দেখিনি, কারণ আমি তো আসলে ওই সরকারের কোনো পলিসি ডিসিশনে ছিলাম না, থাকলে হয়তো ভালোই হতো, হয়তো জবাব দিতে পারতাম। বাট আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে ডিপ্লোমেসিতে কখনো কোনো চুক্তি বা এগুলোর যখন টেবিলে আসে, এটা হয়তো আমরা বলতে পারি এটা পরবর্তী সরকারের জন্য এটা হতে পারে, হলে ভালো হতো, কিন্তু ডিপ্লোমেসিতে সেটা ওয়েট করে না। আমেরিকা চাচ্ছে চুক্তিটা বাংলাদেশের সঙ্গে, এটা কি ইউনুস করছে না তারেক রহমান করবে, ডাজন্ট ম্যাটার। এবং আপনি জানেন যে আমেরিকার এখন যে সরকার, তারা কতটা ডিসাইসিভ এবং তাদের এই শুল্কর ব্যাপারে তারা কি পরিমাণ স্ট্রিক্ট। এই তো কিছুদিন আগে ইন্ডিয়া ইরান থেকে তেল কিনছে গোপনে, সেটা তো US সেক্রেটারি অফ স্টেট ফোন করে জয়শঙ্করকে বলেছে যে না, এগুলো হতে পারবে না। তো এখন আপনি বাংলাদেশে একটা নির্বাচন হবে, নির্বাচিত সরকার আসবে কবে, এবং ওইটা কিন্তু এমন না যে ওই চুক্তিটা ইলেকশনের আগে 5-7 দিন আগে নেগোশিয়েট হয়ে তখন হয়ে গেছিলো, এটা কিন্তু আলোচনা চলছিল আরও 7-8 মাস আগে থেকে। এখন ইন্টারিম সরকার সেটা করে দিয়ে গেছে, কারণ আমেরিকা ততদিন পর্যন্ত ওয়েট করবে না। এখন একবার যদি একটা অর্ডার সাইন হয়ে যায় তাদের দিক থেকে, এই সাইন হওয়াটাকে, এটাকে রিভার্ট করানোর সুযোগ আর মানে খুব সহজে এটা আর হয় না। যার কারণে তারা যেহেতু রাষ্ট্রের সঙ্গে ডিল করে, সরকারটাকে সেটা মুখ্য বিষয় না, এই জন্য ইউনুস সরকারের সময় এই জিনিসটা হয়েছে। তা আমি তো মনে করি এটা ভালোই হয়েছে এক অর্থে, কারণ দায় সব ইউনুস সরকারের উপরে, নাহলে বিএনপি আসলে করলে এতদিনে তাদের সমালোচনা শুনতে হতো, মানে করতেই হতো, হ্যাঁ, এটা যদি করতেই হতো। সো ইউনুস বরং এটা করে দিয়ে বিএনপিকে সেভ করে দিয়ে গেল। আপনি ওভাবে দেখেন। আমি এই ব্যাপারে ছোট্ট করে মন্তব্য করি। প্রথম কথা, এটা একমত হচ্ছে না অন্য বিবেচনায়, কারণ আমি বাড়াচ্ছি না যে অনেকগুলো দেশ ওই সময় বলেছে, পৃথিবীর বহু দেশ তখন করে নাই। 1, 2 নম্বর, ওয়েট করলে পরবর্তীতে তার কোর্ট কিন্তু এটা বাতিলও করেছিল, এটা একটা বিষয় আছে। 3, আমাদের মতো দেশ তার বাস্তবতা বিবেচনা করে আগানো দরকার। 4, এখনও সময় আছে। আমি বলবো যে আমাদের দেখেন এই যে ঐক্যমত্য কমিশন বলি টলি, যে অনেক বলে না অনেকে সনদ কি এক হয়েছিল, আর ওইখানে তো একটা ব্যাপারে তো একমত হয়েছিলাম। সংবিধানে এখন আছে এই ধরনের চুক্তি রাষ্ট্রপতির কাছে গেলে তিনি একান্ত গোপন না হলে পার্লামেন্টে আসবে। ওইখানে তো ঐক্যমত্য ছিলাম যে এই ধরনের কোনো চুক্তি হলে সেটা পার্লামেন্টে এসে রেকটিফাই করতে হবে। তা পার্লামেন্টে আলোচনা করে না কেন? বরঞ্চ বিএনপি সরকারের উচিত পার্লামেন্টে এটা তুলে, ওই যে রিপন ভাই একটু বলেছেন পলিটিক্যাল জায়গাটা, তো বলবে যে আমার পার্লামেন্ট একমত হয় নাই,
বাংলাদেশের জনগণ একমত না, এবং এখনও 60 দিনের নোটিশ দিয়ে এই চুক্তির ব্যাপারে কথা বলার সুযোগ আছে। তার মানে এটা সুযোগ আছে বলে আমি বলছি যে আমেরিকা আমাদের উপরে চাপ সৃষ্টি করবে না তা না, অবশ্যই সেটা আমরা জানি, তার যে আধিপত্য মানে সাম্রাজ্যবাদী অবস্থান তো করবেই, কিন্তু এইখানে দেশের স্বার্থহানিকর যে জায়গাগুলো আছে এইটা রেখে আপনি ইকোনমি, সার্বভৌমত্ব কোনোটার জায়গায় আগাতে পারবেন না। এমনকি এই যে ভালো ভালো কথা বলছি না, ভূরাজনৈতিক কারণে আমরা অনেকগুলো কাজ করব, ও দেখবেন যে অন্যরা তাদের সাথে এমনভাবে মানে কি বলবো যে চুক্তি বা নানাভাবে ম্যানিপুলেট করবে, বাংলাদেশ আরও বিপদগ্রস্ত হবে। সুতরাং এই চুক্তি এখন অন্যতম একটা সংকট আমাদের গলার কাটা হিসাবেই দাঁড়ায় গেছে। তা আমি দাবি করি, ঠিক আছে, এই পার্লামেন্টে এত সব কথা বলা হচ্ছেন, পার্লামেন্টের একটা আলোচনা কেন হয় না? এটা নিয়ে ধরে ধরে আলোচনা হোক। আমাদের দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ হয়তো আমরা বললে বলবেন বামপন্থীরা আপনারা তো সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বলেন, ঠিক আছে, আমাদেরটা বাদ দেন। এইখানে আমাদের বাংলাদেশে যে বিশিষ্ট ইকোনমিস্ট সহ অন্যরা আছেন তাদের কথাকে শোনেন, শুনে টুনে এই জায়গাটা একটা করা দরকার। সেইটা না হলে আজকের আলোচনায় যে ভূ রাজনৈতিক কারণে বা ধরেন আমি রোহিঙ্গা নিয়ে যেটা বলেছেন, আমরা আরও বেশি বহুপাক্ষিক আলোচনার মধ্য দিয়ে সংকট সমাধান করতে চাই, আমরা কিন্তু পারবো না। এই ধরনের একটা চুক্তি যদি আমরা গিলে ফেলতে হয় আমাদের, আর ওই ধরনের পররাষ্ট্রমন্ত্রীকে যদি রাখি যে দেশের স্বার্থ না আমেরিকার স্বার্থই দেখবে, তাহলে আপনি খুব একটা কোনো দিকে আগাতে পারবেন না। হয়তো নিজস্ব স্বার্থ সংরক্ষণ জন্যে তিনি কতকগুলো কখনো কখনো হয়তো ভানুমতি খেলা দেখানোর মতো দু একটা বলবে, আমি এই তো ইন্ডিয়ার সাথে এইটুক করলাম, আমেরিকার সাথে এইটুক করতে পারলাম, ওইটা দিয়ে আপনি তালি বাজাইতে পারবেন, কিন্তু দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করতে পারবেন না। ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকে দিয়ে আলোচনা শেষ করতে চাই। না, উনি যেটা বলে সেটা মানে দলীয় বক্তব্য, শুভ আকাঙ্ক্ষা এবং দলীয় বক্তব্য তো বটেই, তাদের তার দল, তার একটা দল করেনও নিশ্চিত বলবেন। আমি যেটা বলতে চাচ্ছি যে আসলে একটা চুক্তি হয়ে যাওয়ার পর সেই চুক্তিটা রিভার্ট করাটা ভেরি ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট। ইভেন ইন্ডিয়ার মতো দেশ যাদের অনেক বার্গেনিং টুলস আছে, তারা কি তাদের উপর যে শুল্কটা চাপিয়ে দিয়েছে, তারা কি সেটা তাদের লোকসভা বা রাজ্যসভা উত্থাপন করেনি? তারা কি সেটা স্থগিত করতে পেরেছে? করেনি। এবং শুল্কটা আমি আই এম নট শিওর, এটা প্রবাবলি তারা বোধহয় নেগোশিয়েট করে 17-এ বোধহয় নামিয়ে আনতে সক্ষম হয়েছিল, কিন্তু তাদের ইনিশিয়ালি 44 মাঝে মধ্যে ট্রাম্পের ভূমিকা দেয়, বেশি করলে কিন্তু 100-তে নিয়ে যাব। মানে আমরা এমন একটা কন্ডিশনের মধ্যে আছি পৃথিবীতে। সুতরাং এখানে আইডিয়াল অনেক কথাবার্তা আইডিয়ালি চলবে না, এটা হলো বাস্তব কথা। আজকে যদি মানে তারেক রহমান তিনি যদি মনে করেন যে বাংলাদেশের স্বার্থ সবার আগে, তিনি কি বোঝেন না যে বাংলাদেশ যদি এখন সেই আমেরিকা থেকে যদি আমার গম কিনতে হয়, যে গমটা আমি ইউক্রেন বা অন্য সোর্স থেকে নিতাম, সেখানে হয়তো আমার কিছু দাম কম পড়তো, কিন্তু এখন আমার ম্যান্ডেটরি আমাকে গম কিনতে হবে, অনেক 1% গম কিনতে হবে আমেরিকা থেকে। বাট এই গমটা যদি আবার আমি না কিনি, তাহলে আবার আমার আমার গার্মেন্টস এক্সপোর্ট অন্যটা আবার বাধাগ্রস্ত হবে। তো সুতরাং আপনাকে অ্যাডজাস্ট, আমি কম্প্রোমাইজের কথা বলছি না, আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। আমি আইডিয়ালি তো বলতেই পারি যে আমি পার্লামেন্ট আলোচনা করলাম না কেন বা ইত্যাদি ইত্যাদি। পার্লামেন্টে আলোচনা করলেন, কথার কথা করলেন, বাট তারপরে কি আপনি কি এই সিদ্ধান্ত নিতে পারবেন যে এটা মানি না? এটা আপনি নিতে পারবেন না। তাহলে আবার ওখানে ওরাও বলে দেবে আমিও তোমার গার্মেন্টস নেব না। 60 দিনের নোটিশ দিয়ে করতে পারি, কিন্তু ক্লজে পারেন, কিন্তু আপনার গার্মেন্টস ওই কারণে করবেন না। ওরা তো 60 আপনাকে 60 মিনিটের মধ্যে বলে দেবে, 60 মিনিটের মধ্যে বলে দেবে যে একটা ডিক্রি দিয়ে বলে দেবে যে বাংলাদেশে গার্মেন্টস না হবে না। বাংলাদেশ স্টুডেন্টসরা যারা পড়াশোনা করতে ইতিমধ্যে তো 4 ইয়ার্সের একটা ব্যারিয়ার দিয়ে দিয়েছে। আপনি গ্রাজুয়েশন শেষ করতে তো 4 বছর পারেন না। এখন এখন পৃথিবীটা কোন জায়গায় আছে? ইন্ডিয়ার সাথে যখন খুব চমৎকার সম্পর্ক, তখন পেছনে হ্যান্ডকাপ দিয়ে ইন্ডিয়ান সিটিজেনদেরকে মানে স্টেট প্লেনে উঠিয়ে মানে আপনার মানে দিল্লিতে নামিয়ে দিয়েছে। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। পৃথিবীটা তো মানে হেলে গেছে, এটা তো সত্য কথা। পৃথিবীটা কি মানে খুব খুব কি আপনার বিবেচনার জায়গায়, আলোচনার জায়গায়, সমঝোতার জায়গায় আছে। এখানে তো হচ্ছে করবা কি করবা না, আপনার তো ওই জায়গায় আপনাকে পুশ করেছে পৃথিবীটা। এবং আমেরিকাতে এটা প্রকাশ্যে বলছে, দেখেন আমার কাছে শুধু বিক্রি করলে হবে না, আমার কাছ থেকে কিনতে হবে। ভেরি সিম্পল।
এবং এটা তো সত্য যে আপনি শুধুই বিক্রি করবেন এবং সে যদি বলে যে আমিও তোমার কাছে কিছু বিক্রি করব, সেই নেগোসিয়েশনটা তো তারও রাইট থাকতে পারে, তারও তো তার জনগণের কাছে তারও তো কিছু বলা আছে। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের সেই সুদৃষ্টি সম্পন্ন নেতৃত্ব, মানে নেতৃত্ব বলতে পলিটিক্যালি বলছি না, ইভেন ইন অল রেসপেক্ট, সেটা আপনার বিজনেস সেক্টরে হোক, সেটা আপনার আমলাতন্ত্রে হোক, আপনার সেই নেতৃত্ব দরকার। আমরা আমাদের দেশটাকে আরও ডাইভার্সিফাইড ইকোনমি করার জন্য, এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন করার জন্য আরও কী করতে পারি, আমি আমার নিচে কি আছে সেগুলো এক্সপ্লোর করতে পারি কিনা। বিরল খনিজ কি শুধু চীনেই থাকবে? চীনের কাছাকাছি দেশ আমার না? যদি মিয়ানমার থেকে যদি করিডোর হয়, আমার তো ওই অঞ্চলেও বিরল খনিজ থাকতে পারে। একবার যদি বিরল খনিজের একটা যদি সন্ধান পেয়ে যাই, যদি আল্লাহ যদি দিয়ে দেন আমাদেরকে, ক্যান ইউ ইমাজিন এই চীনের উপরে ডিপেন্ডেন্সি আমেরিকার এবং নানান দেশগুলোর 80% বিরল খনিজ অলমোস্ট মানে চীনের হাতে, অলমোস্ট, তাই না? তো এখন ধরেন বাংলাদেশে যদি আমরা কিছু একটা বড় একটা কিছু পেয়ে যাই, আল্লাহ যদি দিয়ে দেন, এই যে মিয়ানমার, চায়না, বাংলাদেশ একটা ইকোনমিক করিডোর প্রস্তাব দেওয়ার পরে বাংলাদেশের গুরুত্বটা কি পরিমাণে বেড়েছে, ক্যান ইউ ইমাজিন? বঙ্গোপসাগরের দিকে তারা তাদের বাণিজ্য অভিমুখটা তৈরি করতে চায়, বাংলাদেশের গুরুত্ব কিভাবে বেড়েছে। একসময় তো বলতো কোনোই গুরুত্ব সব দিয়ে দিছি, না, আল্লাহ চাইলে আমাদের দেশটাকে অনেক বড় গুরুত্বপূর্ণ করে ফেলতে পারেন। ধন্যবাদ। এবং আমি আশা করি সেই নাগরিক হিসেবে ইনশাআল্লাহ আমাদের অনেক বার্গেনিং হোসেন এবং মেজর অবসরপ্রাপ্ত ডিলিজ খান, আপনার চারজনকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠান দেখছিলেন, আপনাদেরকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।